আসসালামু আলাইকুম সবাইকে 10 মিনিটস এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডক্টর মেহেদী মোহাম্মদ। সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছি অনেকে জয়েন করা শুরু করছে অলরেডি, বাকিরা জয়েন করতেছে। সো প্যারা খাওয়া কিছু নেই, সবাই জয়েন করা শুরু করো। আমি 7:30 বা 30 থেকে শুরু করব। 1:30 থেকে শুরু করব পড়ানো, হ্যাঁ? তো 3 মিনিট টাইম আছে, তোমরা সবাই জয়েন করা শুরু করো। আমি একটু তোমাদের যারা চলে আসছো তাদেরকে, যেহেতু টাইম আছে 3 মিনিট, 3 মিনিটে একটু ওভারভিউ দেই। আমাদের লাস্ট দিন আমরা পড়ছিলাম হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেমটা পড়ছিলাম কিছুটা, আর আমাদের হচ্ছে যে লিম্ফ্যাটিক সিস্টেমের মানে তন্ত্রটা নিয়ে আমরা আজকে পড়বো। তন্ত্রটা আমরা লাস্ট দিন পড়ি নাই, কারণ টাইম পাই না, এই জন্য পড়ি নাই। আচ্ছা, আজকে হচ্ছে আরেকটা কি, আজকে হচ্ছে তোমার আরেকটা জিনিস হচ্ছে তোমার আজকে ওই তন্ত্র পার্টটা আমরা আজকে পড়বো। তন্ত্রের পার্টের সাথে আমরা হচ্ছে যে হার্টের শুরু করব, হার্ট শুরু করে প্রকোষ্ঠগুলো কি অবস্থা না অবস্থা ওগুলো একটু দেখবো, ঠিক আছে? মানে হার্টের একটু বেসিক আইডিয়াটা নিব, আর হচ্ছে দেন আগের দিনে পড়াটা একটু শেষ করবো আজকে। তো এটা হচ্ছে আজকে ব্যাপার স্যাপার। আর গতদিন আমরা পড়ছিলাম ব্লাড ক্লটিংটা পড়ছিলাম, ব্লাড ক্লটিং এর সিস্টেমটা কেমনে হয় না হয় এগুলা পড়াইছিলাম। সাথে হচ্ছে লিম্ফেটিক সিস্টেমের বেসিকটা মানে কিভাবে পরিবাহিত হয় ঘটনাটা শিখাইছিলাম, তাই না? তো এই হচ্ছে জিনিসটা। সো আমরা আজকে শুরু করব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হার্ট। তার আগে গতদিনের লাস্টে একটু পার্ট টেনে দিয়ে শেষ করে দিব, ঠিক আছে? সো আমাদের মেইন প্ল্যানটা হচ্ছে প্রথম আধা ঘন্টার মধ্যে আমরা গত দিনের পার্টটা শেষ করব। গতদিনের পার্ট যতটুকু শেষ করতে পারি শেষ করব, তারপর তারপর 1 ঘন্টার মধ্যে আমরা আজকে নতুন যে পড়াটা ছিল ওটা শেষ করব, ঠিক আছে? সো দুষ্টামি বান্দামি করো না, আমাদের টাইম একটু কম থাকবে, কারণ যেহেতু আমরা লাস্ট দিনের পর টানতেছি একটু। সো একটু আমাদের টাইম তাড়াতাড়ি করে টাইমের সাথে আগাইতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু রমজানের মাস, তো আমি একটু আস্তে কথা বলতেছি। সো সবকিছু মিলাই ঝিলাই আর কি আমরা পড়াবো ভাবে যাতে তোমাদের সহজে শেষ হয়ে যায়, হ্যাঁ? আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে আমার পড়ানোর সাথে সাথে তোমাদের কিন্তু পড়তে হবে, হ্যাঁ? তোমাদের যারা যদি না পড়ে থাকো তাহলে কিন্তু সমস্যা। এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা সিকিউ আসতেই পারে, অসম্ভব কিছু না। তো একটা সিকিউ যেহেতু আসতেই পারে, আর দিন বা আগের দিনগুলোতে আমরা নর্মালি প্রথম 2টা ক্লাসে মেইনলি এমসিকিউ টাইপ কথাবার্তা বলছিলাম। দিন থেকে আমরা একটা সিকিউর পার্টে আসছি, আজকে থেকে আজকেরটাতেও মোটামুটি সিকিউর পার্টি থাকবে। তো আমরা একটু তোমরা যদি মনোযোগ দাও তাহলে আমার কথাগুলো শোনো, তাহলে তোমাদের পড়া অর্ধেক হয়ে যাবে, বাকিটা তোমার বইটা খুলে ভালো করে পড়লে হয়ে যাবে। যেহেতু তোমরা নতুন করে পড়তে হবে জিনিসগুলো, আমি একটু ডিটেলস যাবো, বা কোথায় কি আছে না আছে, কেন আছে না আছে, এগুলো একটু ডিটেলস যাবো। তো তোমাদের যে কাজগুলো হবে আমার কথাগুলো ফলো করা। অনেকে আমি দেখি যে ভিডিও তোমাদের গ্রুপ গুলোতে তোমরা নোট শেয়ার করো, নোট শেয়ার করে আমি দেখি যে এমন অবস্থা যে আমি যেটা এমনি কথার কথা বলে ফেলছি ওটা তুমি লিখে ফেলছো, ওটা লিখে রাখছো। সো গুড, এটা ভালো প্র্যাকটিস যে তুমি ক্লাসগুলো ফলো করতেছো, অন্তত ক্লাসগুলোতে কি করতেছো না করতেছো। মানে এতটা ফলো আমি নিজে আমার ক্লাস করতাম না আর কি, বাট তোমরা যেভাবে ক্লাসগুলো ফলো করো, যারা যারা করতেছো আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আর যারা নোট করতেছো বা নোটগুলো করে করে জমা দাও, আমরা দেখি ব্যাপারটা ভালো লাগে আমাদের কাছে, আমরাও জিনিসগুলো শিখি যে তোমরা এইভাবে করো। কারণ অনলাইনে ক্লাস ধরো আমিও করি, তো আমিও কিন্তু আমার লেকচারারের ক্লাস এত ভাবে ফলো করতে পারি না, দেখা যায় একদম পুঙ্খানুপুঙ্খ কি বলছে না বলছে সব জেনে গেলাম, এটা আসলে আমারও কখনো হয় না। কিন্তু তোমরা দেখলাম যে অনেকে হচ্ছে নোট শেয়ার করো, যে এমন সুন্দর করে একদম পুঙ্খানুপুঙ্খ কি হয়েছে, কোন পার্টে কি বলছিলাম, বাংলা কিভাবে বলছি, ইংলিশে কি ছিল, বইয়ের মধ্যে কি আছে না সব লিখে ফেলো, ব্যাপারটা খুব ভালো। গুড। এবার এই প্র্যাকটিস চালায় যাও, ইনশাল্লাহ তোমাদের ভালো হবে। এগুলোই পরবর্তী তোমাদের কাজে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অনেকে চলে আসছে, সবার আর নাম পড়লাম না, থাকলে আমরা নাম পড়বো। চলো আমরা শুরু করি আজকের পড়াটা, হ্যাঁ? যেহেতু অনেকে চলে আসছে, হোসেন টোসেন চলে আসছে, রায়হান চলে আসছে, হ্যাঁ? সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা হচ্ছে 4 নাম্বার ক্লাস, ঠিক আছে? চলো শুরু করি। 4 নাম্বার ক্লাসের শুরুতে আমরা লাস্ট দিনে কি বলছিলাম, লিম্ফেটিক সিস্টেমটা একটু দেখাবো, হ্যাঁ? একটু মনোযোগ দাও, তোমরা বই খাতা খুলো, আর আজমল স্যারের বইটা খুলো, সেখানে আমার লিম্ফেটিক সিস্টেম যেখান থেকে শুরু সেখান থেকে পড়াবো। আমি যে যে জায়গা পড়াগুলো পড়াবো সেইগুলো খালি পড়বা, অন্যগুলো জাস্ট রিডিং দিয়ে যাবা, হয়তো এমসিকিউ আসলে লিখে যাবা, কিন্তু বাকি কষ্ট করে ফুল পড়তে হবে না, দেখা যাবে এত সব জায়গা থেকে সিকিউ এমসিকিউ আসেও না, ঠিক আছে? তো আমি যেগুলো বলবো অন্তত চেষ্টা করো ওগুলো ফলো করার, আমার পড়ানোগুলো ফলো করলে হইলো তোমার পড়াটা অনেক আগায় যাবে, হ্যাঁ? আচ্ছা, এখন দেখি লসিকা নালী বা লসিকা নিয়ে তো আমরা কথাবার্তা লাস্ট দিন পড়ে ফেলছি, সব জেনে গেছি। আমরা আজকে দেখি লসিকা তন্ত্র বলতে কি বোঝায়। লসিকা তন্ত্র বলতে বোঝায়, তন্ত্র নরমালি কি, তন্ত্র মানে হচ্ছে অনেকগুলো অঙ্গ যদি সেম কাজ করে সেটাকে আমরা বলি তন্ত্র, তাই না? অনেকগুলো অঙ্গ যদি সেম কাজ করে সেটাকে আমরা বলি তন্ত্র।
ঠিক তেমনই হবে, দেখো লসিকা তন্ত্রের মধ্যে কি আছে, লসিকা নালী আছে, লসিকা গ্রন্থি আছে। হ্যাঁ, তাহলে লসিকা নালী এবং লসিকা গ্রন্থি মিলে আমাদের লসিকা তন্ত্র গঠিত। এখানে ভিতরে লসিকা তন্ত্রের বর্ণনা দিছে কে, বিজ্ঞানী। এটা ওদের হচ্ছে যে নামটা একটু তুমি এমসিকিউর জন্য পড়তে পারো। সো চলো সামনের দিকে যাই। এখন দেখি, ভিডিওটা আমার দেখা লাগবে না, কারণ আমার লাস্ট দিনের ওই ভিডিওর সাথে সেম ভিডিও চলে আসছে। আচ্ছা, এখন দেখি রক্ত সংবহন তন্ত্র এবং লসিকা তন্ত্র উভয় সমগ্র দেহে ফ্লুইড সংবহন করে বলে লসিকা তন্ত্রকে কখনো দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হয়। এটা আমাদের একটু মনে রাখতে হবে, এটা আমাদের সিকিউতে খ নাম্বারে আসে। এটা সিকিউতে খ নাম্বারে আসে যে মানব দেহে দ্বিতীয় সংবহন তন্ত্র কাকে বলা হয়, লসিকা তন্ত্রকে বলা হয় দ্বিতীয় সংবহন তন্ত্র। দ্বিতীয় সংবহন তন্ত্র বলতে কেন বলতেছে এই জিনিসটা আমি তোমাকে যদি একটু জাস্ট এজ এ হোল বলি, সেটা হচ্ছে সংবহন তন্ত্র মানে কি, মানে পরিবহন তন্ত্র, তাই না? পরিবহন, কিছু না কিছু পরিবহন হচ্ছে। এখন দেখো কি পরিবহন হচ্ছে, আমাদের সারা বডিতে রক্ত পরিবহন, সাথে রক্তের সাথে বিভিন্ন জিনিস পরিবহন করার কাজটা করতেছে আমাদের রক্তটা। এখন এই রক্ত সংবহনের মাধ্যমে আমরা সারা বডিতে সবকিছু পরিবহন হয়। এখন আমি বলছিলাম লাস্ট দিন যে আমাদের লসিকার কাজগুলো কি, লসিকার কাজ হচ্ছে যখন আমার রক্তগুলো কৌশিক জালিকা যাচ্ছে, কৌশিক জালিকা যাওয়ার পরে যতটুকু রক্ত গেছিল ততটুকু ফেরত আসে না, কিছুটা রয়ে যায়, লাইক 20 লিটার গেলে 17 লিটার আসে, 3 লিটার রয়ে যায় বা বাদ রয়ে যায়। এই 3 লিটারটাকে আবার ব্যাক করে নিয়ে আসার কাজটা কিন্তু আমার লসিকা তন্ত্র করতেছিল, তাই না? আমরা গতদিন একটা ভিডিও দেখছিলাম, ভিডিওর মাধ্যমে দেখছিলাম কয়েকটা জিনিস, যে লসিকা তন্ত্র আমাদের ইমিউন সিস্টেমে হেল্প করে, লসিকা তন্ত্র আমাদের মোটা মোটা যে অঙ্গাণুগুলো আছে, যেমন তোমার তোমার হচ্ছে যে ফ্যাট গুলো, কাইলোমাইক্রন গুলো, এগুলোকে টেনে নিয়ে আসার কাজ আমার লসিকা করে। আবার যে এক্সট্রা যে ফ্লুইড গুলো ছিল সেগুলো স্ট্র এর মাধ্যমে, মনে আছে না গতদিন ভিডিওটা, স্ট্র এর মাধ্যমে নিয়ে নিয়ে সে হচ্ছে যে আবার তোমার কি লার্জ ভেইনের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো এই যে কাজগুলো করতেছে, এই কাজগুলো কিন্তু অনেকটা পরিবহনের কাজই করতেছে, তাই না? এই কাজগুলো কিন্তু আলটিমেটলি পরিবহনের কাজ। যদি এরকম পরিবহনের কাজ হয়ে থাকে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারি এটা দ্বিতীয় সংবহন তন্ত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংবহন তন্ত্র। তাহলে এখন দেখো, লসিকা তন্ত্রের প্রধান দুটো উপাদান আছে, একটা লসিকা নালী, লসিকা গ্রন্থি। আমরা লসিকা নালীর ক্ষেত্রে দেখি একটু কি কি আছে। লসিকা নালী আছে অন্তর্মুখী, একটা বহির্মুখী। অন্তর্মুখী এবং বহির্মুখী। অন্তর মানে ভিতরের দিকে, অন্তর্মুখী মানে ভিতরের দিকে, ঠিক আছে? অন্তর মানে ভিতরে, অন্তর্মুখী মানে হচ্ছে ভিতরের দিকে, আর বহির্মুখী মানে হচ্ছে বাইরের দিকে। এখন কই থেকে বাহিরে, কই থেকে ভিতরে, কই যাবে, কই থেকে বের হবে, এটা জাস্ট মনে রাখবো যে লসিকা গ্রন্থির দিকে প্রবাহিত হয়, অর্থাৎ যেসব নালীগুলো তোমার লসিকা গ্রন্থি ভিতরে যায় সেগুলো অন্তর্বাহী, গ্রন্থির ভিতরে যাচ্ছে সেটা অন্তর্বাহী, গ্রন্থি থেকে বের হয়ে আসতেছে সেটা হচ্ছে যে কি মাধ্যমে লসিকা গ্রন্থি থেকে লসিকা রক্তরসে নির্দিষ্ট স্থানে পরিবাহিত হচ্ছে। দেখো, লসিকা গ্রন্থি থেকে বের হয় সেটা হচ্ছে বহির্মুখী, গ্রন্থি থেকে বের হয় এটা বহির্মুখী, লসিকা গ্রন্থির দিকে যায়, লসিকা গ্রন্থির দিকে ঢুকে ঢুকে এটাকে বলতেছি আমরা কি, এটাকে বলতেছি আমরা হচ্ছে অন্তর্মুখী। তাহলে দুটো জিনিস পেয়ে গেলাম, অন্তর্মুখী পেলাম, বহির্মুখী পেয়ে গেলাম। এগুলো এমসিকিউর জন্য, এই জন্য আমি শর্টকাট লিখে দিছি। লসিকা গ্রন্থির দিকে ঢুকতেছে অন্তর্মুখী, লসিকা বাইরে যাচ্ছে বহির্মুখী, এটা আমাদের এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো লসিকা নালী আরো আছে, ডান লসিকা নালী এবং বাম লসিকা নালী। এগুলো হচ্ছে আবার তোমার অবস্থান জিজ্ঞেস করে, কোথায় কোথায় আছে। মাথা, গলার ডান দিক, ডান বাহু এবং বক্ষ অঞ্চলের ডান দিক অবস্থিত লসিকা নালীগুলো মিলে ডান লসিকা নালী গঠন করে। এটা জাস্ট হচ্ছে তুমি এমসিকিউর জন্য পড়বা, কোনটা কোনটা নিয়ে আমাদের কি হয়, লসিকা নালী গঠন হয়। আচ্ছা, এটি ডান সাবক্লাভিয়ান শিরা এবং ডান অন্তর্যুগুলার শিরার সংযোগস্থলে শিরাতন্ত্রের সাথে যুক্ত হয়। আচ্ছা, সাবক্লাভিয়ান শিরা, অন্তর্যুগুলার শিরা, এগুলো কোথায় আছে না আছে, এগুলো ধরো তোমার জন্য কঠিন, তোমার জন্য জানাটা অনেক কঠিন। কারণ হচ্ছে যে আমরা যেরকম হচ্ছে দেখো এখানে ধরো এটা যদি হার্ট হয়ে থাকে, ধরো এটা হার্ট হয়ে থাকে, আমরা তো জানি এখান থেকে মহাধমনী যায়, তাই না? একটা যায় এভাবে আর আরেকটা যায় হচ্ছে এভাবে, মহাধমনী হয়ে যায়, তাই না? এই মহাধমনীতে এমনি তিনটা তোমার হচ্ছে যে নালী উপরের দিকে ওঠে, বাকিটা তো আবার নিচের দিকে চলে যায়। তো এই মহাধমনীটার উপরে কি আছে, এখানে আমরা মনে রাখি বিসিএস দিয়ে, তো ব্রাকিওসেফালিক, কমন ক্যারোটিড এবং সাবক্লাভিয়ান। এই সাবক্লাভিয়ানটা এখানে যায়, হ্যাঁ, এই সাবক্লাভিয়ানটা এখানে।
এখন এগুলো কিন্তু তোমার আর্টারির কথা বলতেছি। এবার ভেইন চিন্তা করো, ভেইন গুলো হচ্ছে যারা এখান থেকে যেটা যাচ্ছে সেগুলো ব্যাক করতে হবে না, বা ব্যাক করার কাজ আছে না, এটা যাচ্ছে ব্যাক করার কাজ আছে। এই ব্যাক গুলো করে হচ্ছে সাবক্লাভিয়ান ভেইন যাচ্ছে, সাবক্লাভিয়ান আর্টারি যাচ্ছে, ভেইন আসতেছে ব্যাক করতেছে। এই সাবক্লাভিয়ান যে তোমার ভেইনটা আবার আসে তোমার এখানে ঊর্ধ্ব মহাশিরা আছে না, ঊর্ধ্ব মহাশিরা, এই ঊর্ধ্ব মহাশিরা এই জায়গায় অ্যাড হয়। হ্যাঁ, তো এখানে অনেক কাহিনী আছে, তোমরা জানা দরকার নেই এত কিছু, কারণ এগুলো তোমাদের বইতে নাই এগুলো। হ্যাঁ, এগুলো আসলে জানার জন্য তোমাকে অ্যানাটমি, হিউম্যান অ্যানাটমি পড়তে হবে। হিউম্যান অ্যানাটমি না পড়লে, ধরো আমি পড়া এত পড়ছি বলবো না, আমি যা পড়ছি বা আমাদের মেডিকেল অ্যানাটমি যা যা পড়ে আসছি, তারপরে যখন আমি এখন পড়াশোনা করতেছি ইয়ার জন্য, এফসিপিএস বা তোমার এমএস এর জন্য, তখন আমি দেখতেছি যে এখনো আমাদের জিনিসগুলো নিয়ে অনেক কঠিন লাগে। কারণ এখানে এত মানুষ, একটা মানুষের এতগুলো আর্টারি, এতগুলো নার্ভ, এতগুলো তো ভেইন, এত জায়গা দিয়ে যায়, এখান দিয়ে যায়, এখান দিয়ে গলার এখান দিয়ে ঢুকে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে গা, ঠিক আছে। একটু জায়গা চেঞ্জ হলে নাম চেঞ্জ হয়ে যায়, একটু জায়গা চেঞ্জ হলে নাম চেঞ্জ হয়ে যায়। তো এরকম এতগুলো আর্টারি নার্ভ মনে রাখতে হয়, তো জিনিসগুলো একটু কমপ্লিকেটেড। তো তোমাদেরকে আসলে এইভাবে যে আমি তুমি যদি বলতো ভাই আপনি আমাকে ডান সাবক্লাভিয়ান শিরা, ডান অন্তঃজগুলা শিরা এগুলো দেখায় আসেন, এগুলো দেখাইতে গেলে তুমি নিজেও হারায় যাবা, তোমাদেরকে বলতে গেলে আমি প্যারা খাই যাবো, পাগল হয়ে যাবো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এই জন্য জাস্ট মনে রাখো যে এমন এমন ঘটনা আছে বইয়ে আমাদের সারা বডির মধ্যে, এটার মধ্যে মনে রাখবা যে ডান লসিকানালি কোথায় ড্রেইন করে। এটা হচ্ছে ড্রেইন করা, এটা এই ওয়ার্ডটা মনে রাখো, ড্রেইন করা মানে হচ্ছে সে এখানে ছেড়ে দেয়, এখানে এসে ছেড়ে দেয়, ড্রেইন করে। হ্যাঁ, তাহলে এখন দেখো মনে রাখবা ডান লসিকানালি উৎপন্ন হয় থেকে, উৎপন্ন হচ্ছে মাথা, গলা, ডান দিকে, ডান বাহু, এইসব জায়গা থেকে সে উৎপন্ন হয়ে আসে। এবং ছাড়ে কোথায়? ছাড়ে হচ্ছে ডান সাবক্লাভিয়ান শিরা বা ডান অন্তঃজগুলার শিরা, এই দুটার মাঝখানে সে ছেড়ে দিয়ে আসে। তো এইটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য জানা, লাইনটা জাস্ট মুখস্থ করে রাখো। কেন কিভাবে হইলো একটু দেখি, লাইনগুলো দেখতে গেলে তুমি আরো ভুলে যাবা। তো না দেখতে যাওয়াই ভালো আপাতত, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন কথা, এগুলো দেখতে চাইলে সমস্যা। এখন দেখি, আচ্ছা, থোরাসিক লসিকা নালী দেখো। থোরাসিক নরমালি কি, থোরাসিক হচ্ছে মানে বুক, থোরাসিক মানে হচ্ছে বুক, ঠিক আছে। এখন দেখো থোরাসিক লসিকা নালী কোথায় হচ্ছে, দেহের নিম্নাংশ বাম দিকে লসিকা নালী গুলো মিলে থোরাসিক লসিকা নালী শুরু হয়। এখন ব্যাপার করে চিন্তা করো, বললাম গঠন কিভাবে হয় বা উৎপত্তি কই থেকে হয়, অরিজিন হচ্ছে এখানে, দেহের বডির নিম্নাংশ এবং বাম দিকে লসিকা নালী গুলো মিলে আমাদের হবে থোরাসিক লসিকা নালী। এরপরে এটা কোথায় যাবে, বাম সাবক্লাভিয়ান এবং অন্তঃজগুলা শিরার স্থলে। তাহলে আমাদের ড্রেনিং পার্টটা সেম, ড্রেনিং পার্টটা তোমার হচ্ছে মনে রাখা ইজি। সাবক্লাভিয়ান আর হচ্ছে তোমার অন্তঃজুগুলার, মানে ইন্টারনাল জুগুলার ভেইন আর কি, ইন্টারনাল জুগুলার ভেইন। জুগুলার ভেইন আবার দুই রকম হয়, ইন্টারনাল এবং এক্সটার্নাল, ঠিক আছে। তো আমাদের যারা হেড নেক পরে, নেকের ক্ষেত্রে আমরা নরমালি এক্সটার্নাল জুগুলার, ইন্টারনাল জুগুলার আমাদের খুব ইম্পর্টেন্ট তোমার ভেইন এবং আর্টারি। সো এই জন্য আমি বলতেছি যে ওগুলো আপাতত আমরা বাদ দিয়েছি, জাস্ট মনে রাখি যে লেফট তোমার ইন্টারনাল জুগুলার ভেইন এবং হচ্ছে লেফট সাবক্লাভিয়ান ভেইন, এই দুটার মাঝখানে বরাবর এটা কি তোমার হচ্ছে ড্রেনিং করতেছে। তা ড্রেনিং জায়গাটা আমাদের সেম, দুইটার জন্যই ড্রেনিং জায়গাটা সেম, জাস্ট বাম আর ডান, বাম ডান আলাদা হচ্ছে। জাস্ট একটা জিনিস মনে রাখো যে আমাদের থোরাসিকটা আসলে বাম, থোরাসিকটা হচ্ছে বাম, আর ডানটা তো নামের মধ্যে ডান আছে, কিন্তু থোরাসিকের মধ্যে কিন্তু ডান বাম কিছু নাই। তো তুমি যদি থোরাসিক দিয়ে কনফিউজ হয়ে যাও না, থোরাসিক দিয়ে আমি কই যাবো, তো থোরাসিক হচ্ছে বাম সাইড গুলো হবে। ওকে, আচ্ছা গেল, এগুলো আমরা আর কিছু পড়বো না, কারণ এখান থেকে আমাদের তোমার হচ্ছে যে তেমন দরকার হবে না, এখান থেকে কিছু আসে না। চলন শ্বসনের সময় কঙ্কাল পেশি সংকোচন লসিকা নালীতে অত্যন্ত ধীর গতিতে লসিকা প্রবাহিত হয়। এটা আমি গতদিন দেখছো, এই লাইনটাই আমি গতদিন ভিডিওর মধ্যে বলছিলাম যে আমাদের যে তোমার হচ্ছে যে এই যার যার লাগতেছে তার নেটের সমস্যা, আমার এখানে সব ঠিক আছে, ক্লিয়ার আছে। এখন দেখো তোমার হচ্ছে যে আহ এই লসিকার ক্ষেত্রে আমরা নর্মালি হার্ট পাম্পিং করে করে কিন্তু আমাদের সারা বছর রক্ত যাওয়া আসা করে, ঠিক আছে, সারা বছর রক্ত যাওয়া আসা করে। কিন্তু পাম্পিং করা ছাড়া এই যে লসিকার মধ্যে রক্ত যাওয়া আসা করতেছে, ওদের পাম্পিং করতেছে কে বা ওদেরকে ঠেলতেছে কে? ওদের ঠেলার জন্য আসলে তেমন কোনো কিছু নাই। ওরা এইসব লসিকা নালীগুলো থাকে হচ্ছে আমাদের বিভিন্ন মাংসপেশির পাশাপাশি থাকে, তোমার মাংসপেশি গুলোর পাশাপাশি থাকে, ঠিক আছে, তোমার তোমার মাংসপেশি গুলোর আশেপাশে থাকে। এই তোমরা কথা শুনতে পাচ্ছ না? আর জিনা, আমার কথা বুঝতেছো না কেন? তুমি শুনতেছো না আমার কথা? আমার কথা শোনা যায় না? ক্লিয়ার শোনা যায় না? এই শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? অল ক্লিয়ার? দেখতে পাচ্ছ তো?
তাহলে একটা চিঙ্কু যে বললো যে আমার কথা বুঝতেছে না, কেন বুঝতেছো না? তুমি কি মাত্র ঢুকছো, জয়েন করছো ক্লাসের মধ্যে? দুষ্টু মেয়ে। আচ্ছা, এখন দেখি যেটা বলতেছিলাম, আমাদের এই লসিকা নালীগুলো কি হচ্ছে, আমাদের মাংসপেশিগুলো মাঝে মাঝে যায়, মাংসপেশিগুলোর মাঝখানে মাঝখানে যাওয়া আসা করে। তো এখন চিন্তা করো, যখন আমার মাংসপেশিগুলো নড়াচড়া করবে তখনই হচ্ছে এই লসিকা নালীগুলো চাপ পায় বা একটা প্রেশার পায়, তখনই হচ্ছে লসিকা নালীগুলো সামনের দিকে যাওয়া আসা করে। তার মানে কি, লসিকা নালীগুলোকে আমার মানে প্রেসার দেওয়া বা ওদেরকে যে সঞ্চালনটা করার জন্য আসলে আমার ইয়া করা লাগবে, তোমার এক্সারসাইজ করা লাগবে বা আমার হাঁটাচলা করা লাগবে। আমি হাঁটাচলা না করলে আমার লসিকা নালীগুলো নড়াচড়া করবে না। ব্যাপারটা বুঝতে পারছি? এই জন্য তোমার হচ্ছে তুমি যত ভালো এক্সারসাইজ করবা, ব্যায়াম করবা, বিভিন্ন জায়গায় মানে তোমার হচ্ছে যে দৌড়াদৌড়ি করবা, একটু তোমার সাইকেল চালাবা, বা এই যে ব্যায়াম করতেছো, শারীরিক পরিশ্রমের মাধ্যমে আমাদের মাসেল গুলো কি হচ্ছে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে, টানতেছে, এমনি নড়তেছে। নড়াচড়া করার মাধ্যমে কি হচ্ছে, নড়াচড়া করার মাধ্যমে তোমার হচ্ছে লসিকা নালীগুলো চাপ দিচ্ছে, চাপ দিয়ে চাপ ছাড়তেছে। এই যে চাপ দিচ্ছে ছাড়তেছে, চাপ দিয়ে ছাড়তেছে, এই জন্য হচ্ছে কি, এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে হয়ে যাচ্ছে, এটার মাধ্যমেই তোমার কি, তোমার লসিকা নালীর দিকে মধ্যে লসিকা গুলো যাওয়া আসা করতেছে। বুঝতে পারছো? মাত্র পর টেবিলের নিচ থেকে জাতি সাপ মারছে, আজকে এই ছবি হয়ে যাচ্ছিল। হিমেল সরকারের টেবিলের নিচে সাপ আসলো কোথা থেকে? ওয়াও, তুমি কি অস্ট্রেলিয়া থাকো নাকি? অস্ট্রেলিয়া না বাসার মধ্যে তোমার হচ্ছে র্যান্ডম সাপ ঘোরাঘুরি করে, তারপর হচ্ছে যে তোমার ওয়াশরুমে গেলে দেখবো ওয়াশরুমের কমর উঁচু করছো, দেখছো ওপেন করছো, ওপেন করে দেখা যাচ্ছে সাপ ঘোরাঘুরি করতেছে, চিল করতেছে সাপ ওখানে। অস্ট্রেলিয়াতে এমন কিছু জায়গা হয়। হিমেলের বাসায় যে সাপ আসলো কেমনি, টেনশনের বিষয়। আচ্ছা, ঠিক আছে, যেটা বলতেছিলাম, তাহলে এই লাইনটা তাহলে বুঝছি আমরা যে কঙ্কাল পেশি সংকোচনের লসিকা নালীতে অত্যন্ত ধীর গতিতে লসিকা প্রবাহিত হয়। তাহলে আমরা যদি ভালো এক্সারসাইজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের লসিকা নালীও ভালো কাজ করবে। কাজ করার মাধ্যমে কি হয়, কাজ করার মাধ্যমে তাকে ভালো তোমার হচ্ছে ফ্লোটা হবে, মানে লসিকা ফ্লোটা বাড়বে আর কি। এই লসিকা নালীতে ক্ষুদ্র ছিদ্র থাকে যার মাধ্যমে ব্যাকটেরিয়া বা কোষের ধ্বংসাবশেষ এগুলো প্রবেশ করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে লসিকা নালী গুলা কেমন হয়েছে। এটা গ্রন্থিগুলো, আমরা গ্রন্থিগুলো জাস্ট একটু করে আইডিয়া রাখবো, গ্রন্থিগুলো আমরা একটু করে আইডিয়া রাখবো, ঠিক আছে? এখন দেখো কি কি আছে, লিম্ফ নোড আছে, টনসিল আছে, প্লিহা আছে, থাইমাস আছে, লাল অস্থি মজ্জা আছে, এরা সবগুলো হচ্ছে লসিকা গ্রন্থি। মনে রাখবা, লসিকা গ্রন্থিদের একটা কাজ কিন্তু কি, ও কিন্তু ইমিউন সিস্টেমে আমাদের হেল্প করে। ইমিউন সিস্টেম বলতে কি বোঝাচ্ছি, ইমিউন সিস্টেম বলতে বোঝাচ্ছি আমাদের শারীরিক ভাবে যে অনাক্রম্যতা আছে বা আমাদের বডির যে নিজস্ব একটা সিস্টেম আছে যার মাধ্যমে সে তোমার কি বাইরের যে তোমার কোন ব্যাকটেরিয়া ভাইরাস থাকে সেটাকে মারার জন্য যে চেষ্টাটা করা হয়, আমাদের প্রতিরক্ষা দেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের তোমার কি, সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব ইমিউন সিস্টেম। আর ইমিউন সিস্টেমের কাজগুলো কিন্তু আমাদের এই তোমার লসিকা গ্রন্থিরা করে। এখানে টনসিল আছে, এরা সবাই কিন্তু এই কাজগুলাই করে, ঠিক আছে? আচ্ছা, এই যে কিছু পাবলিক হচ্ছে আমি কিছু ডাক্তার বলতে বলতে পাগল হয়ে যাচ্ছ, আমি এখনো বাবু ডাক্তার, তোমাদের আগে বলছিলাম আমি এখনো বাবু ডাক্তার, মাত্র ডাক্তার হয়েছি, মাত্র আন্ডার গ্রাজুয়েট পাস করছি, আমি এখন কোনো সাবজেক্টের ডাক্তার না, সাবজেক্ট আসবে আমার পরে। আমি এই যে সামনে হচ্ছে যে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিয়ে যদি পাশ করি, একটা সাবজেক্ট যদি পাই, তখন আমার সাবজেক্ট আসবে যে হ্যাঁ আমি এখন এই সাবজেক্টের ডাক্তার বা এই সাবজেক্ট বিশেষজ্ঞ। আমি এখন বিশেষজ্ঞ না, আমি বাবু ডাক্তার, মাত্র শিশু ডাক্তার, মাত্র জন্ম নিচ্ছি ডাক্তার হয়ে, এই হচ্ছে অবস্থা। বুঝতে পারছো? সো আমি এখন বাবু ডাক্তার, ঠিক আছে? এই হচ্ছে মেইন কথা। আচ্ছা, চলো সামনের দিকে যাই। লিম্ফ নোড নিয়ে আমরা আলোচনা করি একটু। লিম্ফ নোড গুলা দেখো, আমি বলি জিনিসটা কি। লিম্ফ নোড গুলো তুমি পাবা কোথায়? লিম্ফ নোড গুলো আমাদের বডিতে অনেক জায়গায় পাওয়া যায়, ঠিক আছে? এটা ছোট ছোট গোল্ডু গোল্ডু জিনিস থাকে, ছোট ছোট গোল্ডু গোল্ডু এরকম থাকে, হ্যাঁ, এরকম গোল্ডু গোল্ডু থাকে, গোল্ডু, ঠিক আছে? লিম্ফ নোড গুলো আমি দেখছি যখন আমরা নেক ডিসেকশন করছিলাম, নেক কাটছি, নেক কাটার পরে আমরা এই জায়গা থেকে সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার এইসব তোমার লিম্ফ নোড গুলো বের করছিলাম। একদম ছোট ছোট গোল্ডু এরকম ছোট ছোট গোল্ডু হয়, ইয়েলো কালার হয়, একদম সুন্দর ইয়েলো কালার, দেখলেই বোঝা যায় লিম্ফ নোড এগুলা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো লিম্ফ নোড হচ্ছে লসিকা বাহিকার অবস্থিত বৃত্তাকার ক্যাপসুলের মধ্যে, দেখছো? বললাম না গোল্ডু, এই দেখো বৃত্তাকার ক্যাপসুলের মতো অংশ, এগুলো শ্বেত রক্তকণিকা বিশেষ করে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইটে পূর্ণ থাকে।
লসিকা থেকে অণুজীব বহিরাগত পদার্থ অপসারণ করে। এখন দেখো ব্যাপারটা একটা বলি, যে যেহেতু এখানে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইটে পূর্ণ থাকে, আমরা জানি যে আমাদের শারীরিক যে সুপর্ণা রয়, আমি বলবো থাইমাস তো সামনে বাবা, বলতেছি তো প্যারা খাচ্ছ কেন, আমাকে বলতে দাও একটু। আচ্ছা দেখো, ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট এটা করে কি, ডাব্লিউবিসির অংশ এরা, ডাব্লিউবিসির অংশ এরা করে কি বিভিন্ন তোমার রোগ প্রতিরোধের কাজ করে, তাই না? এখন ধরো মনে করো যে, কি হচ্ছে, এখন ধরো হচ্ছে যে আমাদের বডিতে কোনো রোগ হইলো, ধরে নাও আমাদের বডিতে ধরো টিবি হইলো, টিবি কি যক্ষা, আর কি যক্ষা ধরো হইলো। যক্ষা হইলে কি হয়, যক্ষা হইলে কাশি, কাশে, তাই না? কাশতে থাকে, সারাক্ষণ কাশতে থাকে। তারপর দেখবা যক্ষা রোগীগুলার তোমার হচ্ছে কি হয়, তোমার হচ্ছে যে হয়, জ্বর আসে, সন্ধ্যাবেলা জ্বর আসে, আবার দিনের বেলা থাকে না, এরকম জ্বর আসে। তারপর কি হয়, ওদের এই জায়গায় যে লিম্ফ নোড গুলো ছিল, এই লিম্ফ নোড গুলো ম্যাটেড ভাবে তোমার হয়, ঠিক আছে? ম্যাটেড ভাবে হচ্ছে এগুলো কি হয়, তোমার হচ্ছে যে ফুলে যায়। হ্যাঁ, এখন সোয়েলিং হয় লিম্ফ নোডের। একটা জিনিস মনে রাখবা, আমাদের বডিতে কোনো ইনফেকশন আসলে, কোনো যদি আশেপাশে মানে ধর যেসব জায়গায় লিম্ফ নোড আছে, সেই লিম্ফ নোড গুলো আশেপাশে যদি কোনো ইনফেকশন থাকে, তাহলে সেটার কারণে এই লিম্ফ নোড গুলো অ্যাট্রাক্ট হয়ে যায়, লিম্ফ নোড গুলো কাজ করতে যায়। এই জন্য লিম্ফ নোড গুলো যেহেতু অনেক বেশি কাজ করে, তখন অনেক বেশি ম্যাক্রোফেজ, অনেক বেশি লিম্ফোসাইট সে প্রডিউস করে বসে থাকে, কাজ করে, এই জন্য সেটা আস্তে ফুলে যায়, লিম্ফ নোড গুলো সোয়েলিং হয়ে যায়, ঠিক আছে? লিম্ফ নোড সোয়েলিং মানে আমরা ধরে নেই যে আমাদের কোনো না কোনো ইনফেকশন বডির মধ্যে হয়ে গেছে, ছড়ায় গেছে, ঠিক আছে? এরকম একটা হয়, ঠিক আছে? তো এরকম একটা জিনিস হচ্ছে লিম্ফ নোড। লিম্ফ নোড গুলো দিয়ে আমরা নর্মালি যেটা হয়, যদি কোনো একটা মানুষের যদি ক্যান্সার হয়, ওরাল ক্যান্সার বা তোমার নেক ক্যান্সার যদি হয়, এগুলোতে কোনো ক্যান্সার হয় বা এই যে জায়গাগুলোতে কোনো ক্যান্সার হয়, তো এই ক্যান্সার গুলো হইলে কি হয়, আমাদের নেকের যে লিম্ফ নোড গুলো আস্তে করে ফুলে যায়। এবং লিম্ফ নোড ফুলে গেছে, লিম্ফ নোড যদি তোমার ধরো ফুলে যায়, যদি যেসব ক্যান্সারের ক্ষেত্রে যে লিম্ফ নোড গুলো ফুলে যাচ্ছে, তার মানে বুঝতে হবে লিম্ফ নোড গুলো অলরেডি ক্যান্সার সেল দ্বারা অ্যাটাক্ট হয়ে গেছে। তাহলে ক্যান্সার সেল যে অ্যাটাক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যখনই এগুলো সার্জারি করে আমরা কাটতে হয় বা ক্যান্সার সেলগুলো আমরা কেটে ফেলে দেই, তখন আমাদের লিম্ফ নোড গুলো কেটে ফেলতে হয়। লিম্ফ নোড এক্সিশন বলা হয় এটাকে, লিম্ফ নোড এক্সিশন। তো এটাকে আমরা নরমালি সার্জারি গুলোর নাম হয় এমন, তোমার সুপ্রোওমোহার্ট ডিসেকশন উইথ লিম্ফ নোড এক্সিশন, ঠিক আছে? তো যদি লিম্ফ নোড গুলোকে আমরা না কাটি, তখন কি হয়, এই লিম্ফ নোডের মধ্যে ক্যান্সার সেলগুলো রয়ে যায়। সো এই লিম্ফ নোডের মধ্যে যদি ক্যান্সার সেল রয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে কি হয়, সেগুলো পরবর্তী কি হয়, পরবর্তীতে আবার ছড়ায়, এখান থেকে আবার ছড়াইতে পারে ক্যান্সারটা। এই জন্য যখন আমরা ওই রিলেটেড লিম্ফ নোড গুলা পাই, যে ধরো এখানে ক্যান্সার হয়েছে বা এই জায়গায় ক্যান্সার হয়েছে, তাহলে এই জায়গায় ক্যান্সার বা এখানে ক্যান্সার হইলে এইখানকার আশেপাশে যে লিম্ফ নোড গুলো আছে, এগুলোতে অ্যাটাক হয়ে গেছে। অ্যাটাক হয়ে গেলে কি হবে, এগুলো ফুলে যাবে, একদম গোল্ডু গোল্ডু বড় বড় হয়ে যাবে। এগুলো বড় বড় হয়ে গেলে আমাদের তখন হচ্ছে এই ক্যান্সার সেলটা কাটার সাথে সাথে তখন আমাদের হচ্ছে এই লিম্ফ নোড গুলোকে একসাথে কেটে ফেলতে হয়, ফালাই দিতে হয়, বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমাদের প্রবলেমটা রিকার করে না, নরমালি রিকার করার সম্ভাবনা কমে যায়, ঠিক আছে? না হলে যদি লিম্ফ নোড রয়ে যায়, আর লিম্ফ নোডের সমস্যাটা কি, এত ছোট ছোট জিনিস, নোড মানে হচ্ছে তোমার, নোড বা নোডিউল মানে হচ্ছে ছোট গোলটু বা গোল টাইপ একটা কিছু একটা অঙ্গ টাইপ। হ্যাঁ, তো এই তোমার হচ্ছে কি লিম্ফ নোড বলছে না, গোল গোল জিনিস, নোড হচ্ছে গোল, ঠিক আছে? গোল একটা আকৃতি বা কিছু একটা। তো এটা হয় যে আমরা কি বলছিলাম তোমাকে, আমি একটা বলার মাঝখানে কমেন্ট দেখে ফেলছি। এক্ষেত্রে কি বললাম, লিম্ফ নোড গুলো, আচ্ছা আমি মনে আসতেছে না কি জানি বলতে লাগছিলাম, কমেন্ট দেখে ভুলে গেছি আমি। আচ্ছা, লসিকা দেখে দেখো জীবাণু বহিরাগত অপসারণ করে। লসিকা যখন রক্ত সংবন্ধনে ফিরে যায়, তখন লিম্ফ নোডে পরিশ্রুত হয়। লিম্ফ নোড গুলো তখন লসিকার পরিষ্কারের সক্রিয় থাকে, তখন এর ভিতরে শীত রক্তকণিকার সংখ্যা অনেক বেড়ে যায়, নোড নিজেও ফুলে ফেপে ওঠে। মানব দেহে প্রায় 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যাচ্ছে। আমাদের বডিতে অনেক লিম্ফ নোড আছে, লিম্ফ নোড গুলো অনেক ছোট ছোট গুল্ডু গুল্ডু থাকে। এগুলো যখন কোনো এখান দিয়ে কোনো রক্ত পাস করে, যদি কোনো এখানে ইনফেকশন থেকে থাকে, সেটার জন্য আমাদের লিম্ফ নোড গুলো কি হয়, কাজ করা শুরু করে, কাজ করে সেটা ফুলে যায় আস্তে করে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কথা। তোমাকে পড়তে হবে কি, এখানে তোমার পড়তে হবে যে লিম্ফ নোড গুলোর মধ্যে কি আছে। আছে শুধুমাত্র ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট আছে। কি আছে, এটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট। এবং মানবদেহে কয়টা করে আছে এটা পড়বা, ওকে? মানবদেহে কয়টা করে আছে, অনেকের শরীরের ভিতরে গোটা গোটা থাকে দেখা যায়, এগুলো কি
শরীরের মধ্যে গোটা গোটা কোনটা দেখা যায়, কোথায় দেখা যায়? আমাকে এভাবে ভেগ একটা কোশ্চেন করলে তো এটা আনসার নাই। গোটা গোটা অনেক রকম হয়ে যায়, কোলেস্ট্রল ক্রিস্টাল হইতে পারে, কোলেস্ট্রল ফুলে হইতে পারে, লিম্ফ নোড ফুলতে পারে, তারপর হচ্ছে তোমার বেসাল সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা বিসিসি যেটাকে বলে, এটাও কিন্তু ফুলে তোমার পলিফ্লাওয়ারের মতো অ্যাপিয়ারেন্স দেখা যায়, গোটা গোটা হয়। ঠিক আছে, অনেক কিছু আছে। সো এগুলো তোমার আহ এটা মানে তোমাকে এভাবে একটা র্যান্ডম কোশ্চেন করলে লাভ নেই, জানে। আচ্ছা, টনসিল। টনসিল তো আমরা সবাই চিনি, টনসিল কই থাকে? গলার মধ্যে থাকে, তাই না? গলার মধ্যে এই জায়গাগুলো থাকে। এখন দেখো টনসিল মেইনলি তিন রকম আছে। একটা হচ্ছে প্যালেটাইন টনসিল, যেটা প্যালেটের পিছের দিকে থাকে। অ্যাডেনয়েড টনসিল আছে, একটা লিঙ্গুয়াল টনসিল আছে। আচ্ছা, এখন আমরা নরমালি যেটা দেখি বেশি সেটা হচ্ছে প্যালেটাইন টনসিল, তাই না? দেখি হচ্ছে প্যালেটাইন টনসিল দেখি। আচ্ছা, প্যাটার্ন টনসিলটাকে আমরা মেইনলি বুঝি আর কি, যে প্যাটার্ন টনসিলই আমরা টনসিল বলে বুঝি। অন্য টনসিল গুলো আমরা চিনিও না, দেখিও না, তো আমরা নামও জানি না ওগুলা নিয়ে। আচ্ছা, এখন কোথায় থাকে এটা? মুখ বিবরের পিছনের দিকে, অর্থাৎ গলার প্রান্তের দুই পাশে উদ্গত একটি করে ডিম বাঁকা কোমল টিস্যু নির্মিত ছোট গর্তযুক্ত, ফোকাসে লালচে রঙের মিউকাসায়। অনেক কথা বলছি, দরকার নেই এটা, ঠিক আছে? শুধুমাত্র আমরা পড়বো এখানে তিন ধরনের টনসিল আছে, নামগুলো হচ্ছে এটা। আর মেইনলি আমরা চিনি কোনটা? প্যাটার্ন টনসিলকে, ঠিক আছে? তোমার হচ্ছে প্যাটার্ন টনসিল। ওকে, আচ্ছা। এখন দেখি গলায় গোড়া দেখা দিলে কি হয়, গলায় কেন দেখা দিল সেটা বুঝতে হবে আগে, কি হয় পরে বুঝবো আমরা। আচ্ছা, অনেক সময় অণুজীব ভাইরাস ব্যাকটেরিয়া দমন করতে গিয়েও টনসিল নিজে আক্রান্ত হয়ে যায়। এটা নর্মালি যেটা হয় আমি বলি, টনসিল হচ্ছে যে টনসিলের একটা কাজ কি জানো? টনসিলের কাজ হচ্ছে অ্যান্টি, মানে তোমার হচ্ছে যে আমাদের বডির যে তোমার অ্যান্টিবডি সৃষ্টি করে আমাদের তোমার বডির অনাক্রম্যতা বা ইমিউনিটিতে হেল্প করা, এটা ওর কাজ, ঠিক আছে? এখন যেহেতু আমাদের মুখের কাছাকাছি থাকে, তাহলে মুখের যে খাবারগুলো বা ঠান্ডা খাবার খাইলে বা নর্মাল যে ভাইরাস গুলো হয়, রিনো ভাইরাস বা কমন কোল্ড ভাইরাস যেগুলো আছে, এগুলোর মাধ্যমে আমাদের টনসিল কিন্তু আক্রান্ত হইতে পারে। এখন টনসিল আক্রান্ত হইলেই কি হয়, টনসিল চেষ্টা করে হচ্ছে এগুলোকে মারে ফেলার বা এগুলো ধ্বংস করার চেষ্টা করে। তখন কি হয়, তখন হচ্ছে যে তোমার তা অনেক অনেক বেশি হচ্ছে সে কাজ করা শুরু করে, অনেক বেশি অ্যান্টিবডি তৈরি করা শুরু করে। তখন এটার জন্য যেটা হয়, টনসিল আস্তে করে ফুলে যায়। আমি বললাম না, কাজ বেশি করতে গেলে সে তারা ফুলে যায়। কাজ বেশি করা শুরু করছে, টনসিল গেছে ফুলে। টনসিল ফুলে গেলে আবার গ্যাঞ্জাম কি, টনসিল ফুলে গেলে ব্যথা করে, আবার গলায় ব্যথা করে, ঠিক আছে? তো এই জন্য যাদের ধরো মনে করি ঠান্ডার প্রবলেম আছে, তাদের কিন্তু দেখবা যে বছরে প্রায় সময় দেখা যায় যে তোমার টনসিলটা টুসকে ফুলে আছে, এত টইটুম্বুর হয়ে আছে, ঠিক আছে, টনসিল গুলো। তো এই টনসিলের মধ্যে যদি কোনো ইনফ্ল্যামেশন হয়ে যায় বা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আক্রান্ত করে বসে, তখন আমার এটা ফুলে যাবে। এই ফুলাটার নাম, তখন আমরা এই অবস্থাটাকে বলি হচ্ছে আমরা কি, টনসিলাইটিস। কি বলি এটাকে আমরা? টনসিলাইটিস বলি এটাকে, হ্যাঁ। তো এই টনসিলাইটিস কি হয়, এই টনসিলাইটিস হলে আমাদের বুঝতে হবে যে টনসিল হচ্ছে চেষ্টা করতেছিল মারামারি করে, কিন্তু সে মারামারি করতে পারেনি, আলটিমেটলি সে নিজেই অবস্থা খারাপ হয়ে গেছে, সে ফুলে ফেপে বসে আছে, এখন লাল হয়ে আছে, টকটকে লাল হয়ে আছে, ব্যথা করতেছে অনেক বেশি, বুঝতে পারছো? এই হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখন দেখো টনসিলের মেইন কাজটা পড়বো আমরা। ওই যে বললাম আমি সবকিছু পড়বো না, কারণ এগুলো এমসিকিউ তে আসে, শুধু সিকিউ তে এমন আসে না। তো টনসিলের কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে লসিকায় প্রবেশিত বিভিন্ন অণুজীব ধ্বংস করে শ্বসন এবং পরিপাক তন্ত্রের সুরক্ষা দেওয়া। মনে রাখবা, শ্বসন এবং পরিপাক তন্ত্রে কেন? কারণ হচ্ছে এটা গলায় থাকে, টনসিল থাকে কোথায়? গলার এখানে, এই জায়গাটা থাকে। তো যেহেতু এই জায়গার মধ্যে শ্বাস যাচ্ছে, আমরা শ্বাস নিচ্ছি, তোমার শ্বাস নিচ্ছি এই এক জিনিস, আবার খাচ্ছি, দুইটাই কিন্তু ওপেনিং এই জায়গায় পাচ্ছি। তাহলে যেহেতু ওপেনিং গলা এখানে পাচ্ছি, তাহলে শ্বাস এবং শ্বসনের পার্টটা এবং পরিপাক মানে খাবারের যে পার্ট গুলো, এখান থেকে যদি কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে থাকে, যাতে সেটা না হয়, সেই ক্ষেত্রে আমাদের সুরক্ষা দেওয়ার কাজ করে হচ্ছে আমাদেরকে এই টনসিলটা। সো আমাদের এইগুলো হচ্ছে তোমার এমসিকিউ, যে কিসের জন্য কাজ করবে এবং কিসের মাধ্যমে কাজ করবে, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে সে কাজ করে, ঠিক আছে? এই হচ্ছে মেন কথা। আর কোনো প্যারা হইলে আস্তে কেটে ফেলে, তাই না? আচ্ছা, অপারেশনকে টনসিলের অপারেশনকে বলা টনসিলোটমি, যেটার নামে শেষে টমি আছে, টমি মানে কাটা, টমি মানে হচ্ছে কাটা, ঠিক আছে? এটা মানে তোমার হচ্ছে যে কাটা। আচ্ছা, এই প্রতিরোধে টনসিলের ভূমিকা উপলব্ধি বর্তমানে দরকার নেই কিছু। আমরা শুধু মনে রাখবো টনসিলেক্টমি করে কেটে ফেলতে হবে যদি ঝামেলা হয় বা টনসিল ফুলে থাকে, তাহলে ব্যথা করে অনেক বেশি, তখন সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করে। বা সবসময় দেখা যায় যে যাদের একবার ফুলা শুরু করছে বা প্রায় ফুলে যায়, সেক্ষেত্রে পার্মানেন্ট সলিউশন হচ্ছে কেটে ফেলা, ঠিক আছে?
টনসিলাইটিস মামস সেম জিনিস না, মামস কিন্তু ভাইরাসের জন্য হয়, একটা ভাইরাসের জন্য হয়। টনসিলাইটিস টনসিল ফুলে গেলেই হতে পারে, মামস ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? মামস তোমার বাইলেটারাল হয়, মামস বাইলেটারালি হয়, এবং সেটা হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে হতে পারে, ছেলেদের ছেলেদের হয় মেইনলি, তোমার হচ্ছে যে বাচ্চাকালে বেশি হয়, ঠিক আছে? আর মামসের সাথে অনেক কাহিনী আছে। মামস যদি হয় সেক্ষেত্রে একটা ছেলের অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে? এই জন্য মামস থেকে বাঁচার জন্য একটু আগে থেকে ভ্যাকসিনেশন দিয়ে রাখে, নাহলে মামস হলে ঝামেলা আছে, ঠিক আছে? মামস জিনিসটা খুব খারাপ, খারাপ মানে এটা ভালো জিনিস না। মামস হইলে সমস্যা হয় অনেক, মামস হইলে তোমার স্ক্রোটামের প্রবলেম হয় অনেক, তারপর হচ্ছে যে তোমার যেখান থেকে তোমার স্পার্ম তৈরি হবে ওই জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই সেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা হয়। এটা নর্মালি ছেলেদের দিকে কমন হয়, মেয়েদের হইলে সমস্যা আরো বেশি হয়। সমস্যা মানে যেহেতু যেসব রোগগুলো মেয়েদের নর্মালি হয় না, সেটা যদি মেয়েদের হয়ে যায় তাহলে সেটা আরো বেশি এফেক্ট করবে বা আরো বেশি ঝামেলা করবে। সেক্ষেত্রে তোমার বাচ্চা উৎপাদন করার যে ক্ষমতাটা সেটা অনেকটুকু তোমার হচ্ছে যে হয়, কম্প্রোমাইজ হয়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা, ফারজানা, না কাটলে কোনো প্রবলেম হবে? না কাটলে প্রবলেম হবে না, কারণ হচ্ছে যে ধরো অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে চলা যায়, কিন্তু দেখা যায় যে তোমার ধরো বছরে সারা বছরে তোমার 6 মাসই ধরো ধরো টনসিল ফুলে থাকে, ব্যথা করে, সারা বছর গলা ব্যথা করে তোমার, তাহলে তো তোমার একটা পার্মানেন্ট সলিউশন দরকার আছে। তো সারা বছর কিন্তু ওষুধ খাবা, তুমি খাবা না, তাহলে তোমার কি কেটে ফেললে ভালো না তোমার জন্য? এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, এখন দেখি আমরা প্লিহা। ওই যে প্লিহা নিয়ে কি জানি মারামারি করতেছিল, প্লিহা কি, প্লিহা কি ভাই, এতক্ষণ বলেন বলেন প্লিহা কি। প্লিহা নর্মালি কই থাকে আমি তোমাদের বলি। তোমার পেটে এই জায়গায় আমি হাত দিলাম না, আমার এই জায়গা বরাবর এমন করে একটা অঙ্গ থাকে, এটা যে প্লিহা, এমন করে একটা অঙ্গ থাকে, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্লিহা, বা ইংলিশে বলা হয় স্প্লিন। ইংলিশে বলা হয় স্প্লিন। পাকস্থলীর পিছনে উদরীয় গহ্বরে ঊর্ধ্ব বা পাশে মধ্যচ্ছদার ঠিক নিচে অবস্থিত হালকা বেগুনি রঙের একটা ডিম বাঁকা একটা জিনিস থাকে, এটা হচ্ছে প্লিহা। এই অঙ্গটার নাম হচ্ছে প্লিহা, বা এটার নাম হচ্ছে স্প্লিন, ইংলিশে আমরা বলি স্প্লিন বলে এটাকে। মনে রাখো, দুই ধরনের প্লিহা মজ্জা, স্প্লিন পার্ট নিয়ে গঠিত, একটা লাল, একটা সাদা মজ্জা। সমগ্র গঠনটি অপেক্ষিত পাতলা বহিস্থ ক্যাপসুলে আবৃত থাকে। এখানে আমরা জাস্ট মনে রাখবো যে প্লিহা মেইনলি আমাদের বডি, এই যে এখানে থাকে, দেখছো আমি বললাম না এমনি করে এই জায়গাটা থাকবে, এই যে প্লিহাটা এরকম। এখন প্লিহাতে কয়েকটা জিনিস আছে স্পেসিফিকলি, যেমন প্লিহা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ব্লাড রিজার্ভার হিসাবে কাজ করে। আবার একটা জিনিস মনে রাখবা, আমাদের সকল আরবিসি গুলো ধ্বংস হওয়ার জায়গা কোথায় আমরা পড়ছিলাম? ধ্বংস হওয়ার জায়গাটা হচ্ছে যে তোমার কি, ধ্বংস হওয়ার জায়গাটা হচ্ছে আমাদের যকৃত অথবা প্লিহা। যকৃত বা প্লিহাতে যে আমাদের কি হয়, তোমার রক্তকণিকা গুলো ধ্বংস হয়, অনেক আরবিসি গুলো ধ্বংস হয়। আবার দেখো, মানব ভ্রূণ যখন একদম ভ্রূণ ছিল, একদম ভ্রূণ অবস্থা ছিল, ভ্রূণ অবস্থায় প্লিহা হচ্ছে রক্তকণিকা উৎপন্ন করতো। এটা পরবর্তীতে কাজ চেঞ্জ হয়ে যায়, পরবর্তী ধ্বংস করে। মনে রাখবা যে আমাদের প্লিহার কাজ ছিল মেইনলি প্রথম ভ্রূণ অবস্থা, ওর কাজ ছিল রক্তকণিকা উৎপন্ন করা, আরবিসি ডাব্লিউবিসি প্লেটেট এগুলো তৈরি করা কাজ ছিল ওর। কিন্তু যকৃত সেম কাজটা করতো। কিন্তু যখন মানুষটা বড় হয়ে যায়, বড় হয়ে গেলে ঘটনা চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের বোন ম্যারোটা এই দায়িত্ব নিয়ে ফেলে। বোন ম্যারো হচ্ছে তখন এই রক্ত তৈরি, কণিকা তৈরির কাজটা শুরু করে, এবং প্লিহা এবং যকৃত হচ্ছে ভাঙ্গার কাজ করে, ঠিক আছে, ভাঙ্গার কাজ করে। এখন মনে রাখবা যে প্লিহার মধ্যে কি হয়, প্লিহার মধ্যে প্রচুর ব্লাড রিজার্ভ থাকে, ঠিক আছে, প্রচুর ব্লাড রিজার্ভ থাকে। যেমন নর্মাল চিন্তা করো যে প্লিহার মধ্যে ব্লাড ভাঙ্গারও, রক্ত কণিকা ভাঙ্গারও আগে সেখানে চলে আসে। যেমন ধরো মনে করো তুমি তোমার ক্লাস শুরু হতে ধরো 12টা বাজে, তুমি যদি এমন হয় না আমরা রাত 10টা সকাল 10টার মধ্যে যাই বসে আছে ক্লাসের মধ্যে, 10টা 11টা, তার মানে একটু আগে চলে আসো না, ঠিক তেমনই ভাবে রক্ত কণিকা ভাঙ্গার কাজ করে প্লিহা, কিন্তু সেখানে ভাঙ্গার অবস্থার আগেই রক্ত কণিকা চলে আসে, যেটা হয় সেখানে অনেক রক্ত অলরেডি থাকে, ঠিক আছে, অনেক রক্ত অলরেডি থাকে। যেহেতু অনেক রক্ত অলরেডি থাকে, সেক্ষেত্রে আমি বলি যে সেক্ষেত্রে এটাকে বলা হয় রক্তের রিজার্ভ ব্যাংক বলা হয়। অনেকটা কি বলা হয়, রক্তের রিজার্ভ ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, এটা কি জানি আগে কাজ ছিল, দেখে নাও, কিছু লিখিনি আমি, এগুলো বইয়ের জিনিস। তাহলে দেখো, মানব ভ্রূণে প্লীহা সব ধরনের রক্ত উৎপন্ন করতো। প্লীহাকে রক্ত রিজার্ভ ব্যাংক বা ব্লাড ব্যাংক বলা হয়। প্রায় 300 ml রক্ত জমা থাকে এখানে, বললাম না কেমন জমা থাকে, আগে এসে বসে থাকে এই জন্য। প্লীহা রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে। প্লীহা রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে, বিভিন্ন কণিকার মাত্রা নিয়ন্ত্রণ করে সেখানে। এখানে রক্তগুলো আসে, এখানে রক্তগুলো হয়, ছেঁকে কোনো যদি তোমার থাকে, তোমার হচ্ছে যে
আরবিসি কোথায় যেয়ে মারা যায়? আরবিসি এর উৎপন্ন হয়। বাবা শোনো সুমাইয়া, বাচ্চার কথা বলতেছি না, আমি বলছি ভ্রূণের কথা। ভ্রূণ অবস্থায় যখন ভ্রূণ তখন তৈরি হয়, তখন মরা লাগে না, ও তো তৈরি হওয়া লাগবে আগে, তৈরি হওয়া লাগবে, কারণ বডিতে তখন রক্ত নাই, মাত্র একটা ভ্রূণ থেকে বডি তৈরি হচ্ছে, পুরো বডি সৃষ্টি হচ্ছে তখন, ঠিক আছে? তোমার অর্গান তৈরি হচ্ছে, হাত পা আঙ্গুল টাঙ্গুল তৈরি হচ্ছে এই সময়ের কথা বলছি। তারপরে যখন জন্ম হয়ে যায় তখন সাথে সাথে ঘটনা উল্টে যায়, তখন হচ্ছে এই প্লিহাতে মরা শুরু করে, জিনিসপত্রগুলো ভাঙা শুরু করে, মরা শুরু করে, আর বোন মেরে হচ্ছে তৈরি করা শুরু করে। বুঝতে পারছো এই জিনিসটা? ওকে, বুঝতে পারছি। আচ্ছা, অধিকাংশ লোহিতারক্ত কণিকা প্লীহা ধ্বংসপ্রাপ্ত হয় বলে একে লোহিতারক্ত কণিকা কবরস্থান বলা হয়। দেখছো, আরবিসি এখানে আগে প্রথমে তৈরি হইতো, পরে এখন এখানে ধ্বংস হওয়া শুরু করে, এই জন্য এটা আরবিসি গ্রেভিয়ার্ড বলা হয়। জীবাণু ধ্বংস করে, রোগ প্রতিরোধ অংশগ্রহণ করে। মনে রাখবে লসিকা সবাই হচ্ছে, লসিকা তন্ত্রের সবাই হচ্ছে জীবাণু ধ্বংসের কাজ করে, সবাই জীবাণু ধ্বংসের কাজ সবাই করে হচ্ছে লসিকা তন্ত্রের সবাই। হ্যাঁ, আচ্ছা, প্লীহা দেখো বহিস্থ ক্যাপসুল অপেক্ষিত পাতলা সংক্রমণ আঘাতে ফেটে যায়, তখন প্লীহার কাজ অন্য অঙ্গের মাধ্যমে সম্পন্ন হলে প্লীহাবিহীন দেহে প্রায় সংক্রমণের আশঙ্কা থাকে। অনির্দিষ্টকালের জন্য অ্যান্টিবায়োটিক চিকিৎসা চালিয়ে যেতে হয়। প্লীহার যে প্রবলেমটা আছে, প্লীহা নরমালি হচ্ছে আমাদের বডি অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে সেই করে আমাদের হচ্ছে যে ইমিউন সিস্টেমকে হেল্প করে। কিন্তু যদি কোনো কারণে প্লীহা ফেটে যায় বা প্লীহা না থাকে, মনে রাখবা বড় বড় রোগ যেগুলো হয় সেক্ষেত্রে স্প্লিনোমেগালি হয়, একটা রোগ, এটা একটা অবস্থা, সিমটম, সেটা হচ্ছে স্প্লিনোমেগালি। স্প্লিনোমেগালি মানে হচ্ছে যে স্প্লিনটা বড় হয়ে যায়, মেগালি হয়ে যায়, মানে বড় অবস্থা হয়ে যায়, ঠিক আছে? তাহলে তখন নর্মালি কিন্তু আমরা হাত দিয়ে স্প্লিনকে ধরতে পারি না, আমাদের হাত দিয়ে স্প্লিন কিন্তু হাতে লাগে না, কারণ স্প্লিন থেকে পিছের দিকে, একটু পিছের দিকে থাকে, তো এই বরাবর থাকে, তোমাদের দেখায় এই বরাবর থাকে, তো তো আমরা যতই হাত চাপাচাপি করি কিন্তু কোনোভাবে আমরা স্প্লিন ধরতে পারি না। কিন্তু যদি কোনো রোগ হয়, কোনো রোগ যদি এইসব এরিয়াতে কোনো রোগ হচ্ছে, বা তোমার হার্টের প্রবলেম গুলো হচ্ছে, বা অন্য কোনো প্রবলেম গুলো হচ্ছে, বিভিন্ন রোগের সাথে যেটা মিলন থাকে এই ব্যাপারটা, রোগ হচ্ছে যে রক্তের মাধ্যমে সেখান থেকে আমাদের ইনফেকশন গুলো স্প্লিনে চলে আসছে, কারণ স্প্লিন তো থাকতেছে, তাই না? স্প্লিন থাকতে তখন সেখানে তার কাছে তোমার চলে আসে, অণুজীব গুলো চলে আসে, বা ব্যাকটেরিয়া ভাইরাস চলে আসে, তখন তারাও অ্যাটাক হয়ে যায়। অ্যাটাক হয়ে গেলে কি হয়, আস্তে করে স্প্লিনটা বড় হয়ে যায়, কারণ স্প্লিনে তখন কাজ করতে হয় বেশি, কারণ সে দেখে যে আসলে এটাকে মারতে হবে, এটাকে মারা দরকার আমার, মারার জন্য সে করে বেশি বেশি করে পরিমাণ সে কাজ করা শুরু করে, ওভার কাজ করার মাধ্যমে আস্তে আস্তে করে সে তার হচ্ছে সাইজটা বড় হওয়া শুরু করে, তখন হচ্ছে স্প্লিনোমেগালি হয়। এখান থেকে আস্তে করে এটা এদিকে চলে আসে, এদিকে যখন আসে বড় সাইজ হয়ে এদিকে আসে, তখন আমরা হাত দিলে ধরতে পারি, বুঝতে পারি, হাত দিলে পাই। এই জন্য স্প্লিনোমেগালিকে আমরা পরীক্ষা করে আমরা চেক করি যে আছে কিনা এখানে। তুমি দেখবা যে পেটের কোনো সমস্যা বা কোনো রোগ হলে ডাক্তার করে কি, ওকে শোয়ায়, শোয়ায় হচ্ছে সে এখানে এমনি হাত দেয়, এমনি করে হাত দেয়, এভাবে করে চাপে চেপে দেখে, মানে এগুলো দিয়ে তোমার হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কি, এটা এটা দিয়ে আসলে সে চেক করে দেখে যে আসলে এটা বড় হয়েছে কিনা। স্প্লিনোমেগালি হলে আমরা তখন ধরি যে আসলে স্প্লিনোমেগালি, কার্ডিওমেগালি, এগুলো অনেক রোগের সাথে, তোমার নিউমোনিয়ার সাথে অনেক কিছু এটা থাকে, ক্যাপ রোগগুলো আছে, কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আছে, এগুলোর জন্য হতে পারে, ঠিক আছে? অনেক কাহিনী, মানে বিভিন্ন রোগের কারণে এগুলো ফুলতে পারে। কেন ফুললো, কোনটাতে ফুললো, কিভাবে ফুললো, সেটা আমরা পরে টেস্ট করে বের করি যে এটার জন্য হচ্ছে, এটার জন্য হচ্ছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম। আচ্ছা, থাইমাস, এবার যার সমস্যা ছিল থাইমাস জিনিসটা কি ভাই, থাইমাসটা বলেন। থাইমাসটা নর্মালি মনে রাখবা শ্বাসনালীর এই জায়গাটা থাকে, এই জায়গায় প্লিহা থাকবে। হ্যাঁ, মাহমুদ হাসান, সবার কাছে প্লিহা থাকে, স্প্লিন থাকে। ম্যালেরিয়াতে স্প্লিন বড় হয় না, স্প্লিনোমেগালি দেখিনি ম্যালেরিয়াতে, না স্প্লিনোমেগালি দেখি না ম্যালেরিয়াতে। আচ্ছা, বক্ষগহ্বর, শ্বাসনালী এবং উরুফলকের মাঝে হৃৎপিণ্ডের উপর অবস্থিত পিরামিড আকৃতির নরম দ্বিখণ্ডিত লিম্ফয়েড অর্গানের নাম হচ্ছে থাইমাস। এটা হচ্ছে এই জায়গায়, এই যে আমাদের এটা হচ্ছে উরুফলক, স্টারনাম আর শ্বাসনালী এই জায়গায়, তার ঠিক এই পার্টটা থাকে হচ্ছে থাইমাস, এখানে থাকবে হচ্ছে থাইমাস আমাদের। ওকে, এটা হচ্ছে থাইমাস। তাসনিয়া আঞ্জুম, প্লীহা সংক্রমণ হলে লক্ষণ দেখা দিবে না। প্লীহা যে বড় হচ্ছে, প্লীহা সংক্রমণ হচ্ছে, এটাই অন্য একটা রোগের কারণে হয়, প্লীহার ডিরেক্টলি রোগ হয় না, প্লীহা অন্য একটা রোগের কারণে প্লীহা সংক্রমিত হয়। বুঝতে পারছো? ও হচ্ছে পরের বিষয়, ডিরেক্টলি ওর রোগ হয় না। প্লীহাতে ডিরেক্টলি রোগ, মানে প্লীহা রোগ আছে আলাদা, কিন্তু ওটা ডিরেক্টলি প্লীহার রোগ গুলো অ্যাটাক হয় না, অন্য একটা রোগের কারণে প্লীহা অ্যাটাক হয়। এটা হচ্ছে মেইন কথা। ওকে, আমরা এই জন্য অন্য রোগের লক্ষণ হিসেবে পাই এটাকে, অন্য রোগের সিমটমের মধ্যে আমরা প্লীহাকে পাই। প্লীহা বড় হয়ে গেছে, তখন আমরা বুঝি ও ওইটা সমস্যা হচ্ছে বলে প্লীহাটা বড় হয়ে বসে আছে। বুঝতে পারছো?
এই যে মেইন কথা। আচ্ছা, এখন দেখি এটা শিশু থেকে বড় শরীরে থাকে। থাইমাস থেকে দুই ধরনের হরমোন খরিত হয়, একটা থাইমোসিন, একটা থাইমোপ্রোটিন। এগুলো লিম্ফ নোডের লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে। একটা তোমার লিম্ফ নোডের মধ্যে আমি বলছিলাম না, তোমার হচ্ছে লিম্ফোসাইট আছে, ম্যাক্রোফেজ আছে। এখানে লিম্ফ নোড গুলো, লিম্ফোসাইট গুলো কি ভালো আছে না ঠিক আছে কিনা, এটা ঠিক নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের থাইমাস, হরমোন গুলার করার মাধ্যমে। এখন দেখো, বয়সন্ধিকালে এটা ক্রমশ ফ্যাট টিস্যুতে পরিণত হয়, প্রাপ্ত বয়সের সংক্ষিপ্ত বা অদৃশ্য হয়ে যায়। থাইমাসের অবস্থা প্রাপ্ত বয়স্কতে কমে যায়, একদম ছোট হয়ে যায়, তোমার কাইন্ড অফ রেসিডুয়াল থাকে কিছু, ঠিক আছে। লাল অস্থির মধ্যে উৎপন্ন শ্বেতরক্ত কণিকা রক্তস্রোতে বাহিত হয়ে থাইমাসে পৌঁছে পরিপক্ক হয়। পরিপক্ক কোষগুলো টি কোষ এবং টি লিম্ফোসাইট বলা হয়। এখন ব্যাপারটা দেখো, এই টি ওয়াটা থাইমাস থেকে আসছে। লিম্ফোসাইট দেখো, তুমি চিন্তা করো, লিম্ফোসাইট গুলো কি ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি গুলো তৈরি হয় হচ্ছে আমাদের রেড বোন ম্যারোতে। বোন ম্যারোতে আমরা বলছিলাম বোন ম্যারোর মধ্যে তৈরি হবে। তৈরি হওয়ার পরে সেটা চলে আসে কোথায়, সেটা আসে তোমার হচ্ছে থাইমাসের মধ্যে। থাইমাসের মধ্যে আসার পর সেটা কি হয়, সেটা হচ্ছে তোমার অনেকটা কি পরিপক্ক লাভ করে, একটু ফুলে ভেবে ঠিক মতো সাইজটা ঠিক হয়, সবকিছু ঠিক আছে কিনা দেখে, ঠিক আছে। এই যখন পরিপক্ক লাভ করে তখন তার নাম কি হচ্ছে টি লিম্ফোসাইট বা টি কোষ, ঠিক আছে, টি সেল, যেটাকে আমরা টি সেল বলি। এই কোষ থাইমাস থেকে সারা দেহে প্রবাহিত, সারা সব দেশে লিম্ফ নোডে স্থায়ী হয়। এটা কি, এই টি সেল গুলো আমাদের বডির ইমিউনিটি দেয়। তোমার শর্টকাট মনে রাখবা, লসিকাতন্ত্র পুরোপুরি হচ্ছে ওদের কাজ হচ্ছে ইমিউনিটি দেওয়া, ওদের কাজই হচ্ছে ইমিউনিটি দেওয়া, এটা শর্টকাট ফর্ম, হ্যাঁ। আর এরপর সবগুলোতে ধরো টি লিম্ফোসাইট হচ্ছে থাইমাসের মধ্যে, ম্যাক্রোফেজ হচ্ছে, তারপর যে লিম্ফোসাইট হচ্ছে আমাদের লিম্ফ নোডের মধ্যে, এরকম স্পেসিফিক কিছু আছে, কোথায় কি আছে ওটা বললেই হবে। বাট নরমালি তোমার হচ্ছে যে বেসিক ঘটনা হচ্ছে অনাক্রম্যতার কাজ করে, ডাব্লিউবিসি নিয়ে কথাবার্তা, ঠিক আছে তোমার, বুঝতে পারছি। আচ্ছা, অত্যন্ত গুরুতর শ্বেতরক্ত কণিকা পুঞ্জ সহজাত অর্জিত অনাক্রম্যতা সমানে ঘটে দায়িত্ব পালন করে বহিরাগত জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া শনাক্তকরণ, বিনাশে তাৎক্ষণিক বিভিন্ন প্রতিরোধী কোষে পরিণত হয়। ইফেক্টর, টি কিলার, টি হেল্পার কোষ টানা কৌশলের দেহকে সুরক্ষা রাখে। প্রাপ্তবয়স্ক দেখে থাইমাস সংক্ষিপ্ত অদৃশ্য হলেও আগে লিম্ফোসাইট থেকে সৃষ্ট কোষগুলো লসিকাতন্ত্রে আজীবন সক্রিয় থাকে। এটা বলতেছে কি, আমাদের বডিতে তো ডাব্লিউবিসি পরিমাণ এত বেশি না, ডাব্লিউবিসি পরিমাণ কম, কিন্তু সেই কম পরিমাণে কিন্তু ভালো কাজ করে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ওরা করে কি সহজাত এবং অর্জিত জিনিসগুলো, যেমন কিছু জিনিস হচ্ছে রোগ বডিতে আসলে সেটাকে মেরে ফেলার চেষ্টা করে, বা তোমার হচ্ছে যে একটা রোগ আসলো আমাদের বডিতে বা একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করলো, তখন হচ্ছে যে আমাদের বডির ইমিউন সিস্টেম যায় তোমার ডাব্লিউবিসি, নিউট্রোফিল, এরা যে মারার চেষ্টা করে, মারতে পারলে ভালো কথা, না মারতে পারলে ওর সাথে যুদ্ধ করতে থাকে, তখন ডাব্লিউবিসি পরিমাণ বেড়ে যায় আমাদের বডিতে। এখন ধরো চিন্তা করো, ধরো একটা রোগ আমাদের বডিতে আগে আসছিল, ঠিক আছে, যেমন ধরো মনে করো পক্স যে রোগটা, পক্স যদি হয়, চিকেন পক্স হয় না আমাদের, তো চিকেন পক্স ধরো হইলো আমাদের একবার, হওয়ার পরে আমাদের বডি কিন্তু অনেক কষ্ট করে 10-12 দিন 14 দিন কষ্ট করছে, কষ্ট করে মাইর খেয়ে ভূত হয়ে আমাদের সারা গায়ে পক্স হয়ে আমাদের গলা টলা অবস্থা খারাপ হয়ে মানে যা তা অবস্থা হইলো, কিন্তু একটা সময় আমরা ভালো হয়ে যাই, তাই না, ভালো হয়ে যায়। কিন্তু এরপরে বলে না যে পক্স জীবনে একবারই হয় সবার, তাই না। কেন জীবনে একবার হয়, কারণ পক্সের এই যে পক্সকে প্রথমে এসে আমাদের অ্যাটাক করছে, এই অ্যাটাক করার মাধ্যমে সে যে আমাদের বডিতে চেঞ্জ গুলো আনছে, এই চেঞ্জের মাধ্যমে আমাদের বডিতে শিখে গেছে, ডাব্লিউবিসি শিখে গেছে যে ওকে এভাবে মারতে হবে, ওভাবে মারা লাগবে হবে, ঠিক আছে। তো ওকে ওর মানে এই যে পক্সের জন্য একটা মেমোরি তৈরি হয়, যে একটা আমাদের বডিতে মেমোরি সেল তৈরি হয়। এই মেমোরি সেল সবসময় মনে রাখে যে পক্স আসলে তাকে শুটিয়ে লাল করে দিতে হবে, ঠিক আছে। পক্স আসলেই হইলো, পক্স আসলে শুটিয়ে লাল করে দিব একেবারে। তো এরপরে আমাদের বডিতে পক্স আরো অনেকবার আসে, কিন্তু প্রতিবারই আমরা আগে থেকে জানি যে কিভাবে তাকে শুটিয়ে লাল করতে হবে, তো এই জন্য ও আসলে শুটিয়ে লাল করে দেয়, এই জন্য আমাদের তেমন কোনো ওটা এফেক্ট করতে পারে না, বা আমাদের রোগটা হইতে পারে না, ঠিক আছে। এই জন্য এই ঘটনাটাকে বলা হয় অর্জিত, বা আমরা আরেকটা থেকে আগের রোগ থেকে জেনে আমরা বুঝতে পারছি যে এভাবে মারতে হয়, সেইভাবে আমরা মানে জ্ঞান লাভ করছি, আগে থেকে জ্ঞান লাভ করে নিছি, তারপরে রোগটা আবার আসলে তখন আমরা ওকে ওই নিয়মে নিয়মে মারছি, তাহলে ওই রোগটা আমরা হয় নাই। ব্যাপারটা এরকম। এই জন্য জীবনে একবার পক্স হয়, পক্স এরপর আর হয় না। যদি এখনো পক্স না উঠে থাকে তারা টেনশন করো, অবশ্যই তোমার পক্স হবে কয়েকদিনের মধ্যে, বা আরো বয়স দিয়ে হলে তোমার হচ্ছে যে বয়স যখন হবে তোমার একবার না একবার পক্স হবে, ঠিক আছে। তো পক্স হলে গেছাল, পক্স হলে কষ্ট বেশি, আর পক্স একবার হয়ে গেলে ছোটকালে নর্মালি হয়ে যায় সবার, তো পক্স একবার হয়ে গেলেই মনে করো যে তুমি বেঁচে গেলা, ঠিক আছে।
এই হচ্ছে মেইন কথা। তাহলে আমরা এখন অর্জিত আর হচ্ছে সহজাত জিনিসটা বুঝতে পারলাম, একটু আইডিয়া করতে পারলাম। তো এই যে ওরা যে আসলো বা পরে আমি মারে ফেললাম, এগুলো হচ্ছে মানে অর্জিত পারতাম, জেনে বুঝে মারলাম ওকে, ঠিক আছে। এই হচ্ছে মেইন কথা। তাহলে এখানে কি কাজ করতেছে আমাদের, এখানে কাজ করতেছে টি ফ্যাক্টর, টি কিলার, টি হেল্পার। এরা একজন হেল্প করে, একজন মারার জন্য কাজ করে, একজন তোমার হচ্ছে যে প্রেজেন্টেশনে কাজ করে, যে এই যে ধরো পক্স আসছে বডিতে, সাথে সাথে আমি চিনে গেছি ও এটা তো পক্স, এটা মারতে হবে। তো পক্স যে আসার সাথে সাথে আমি কি করছি, তখন হচ্ছে তোমার কি হয়, ওর বডি ওই পক্স এর জীবাণুর গায়ে একটা কি হয়, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তৈরি হয়, এপিসি তৈরি হয়, লেগে যায়। এপিসিটা হচ্ছে কি করে, ওকে প্রেজেন্টেশন করে, বা এটা যে পক্সের অণু, এটাই যে পক্সের অণু, এটাকে দেখানোর কাজটা করে। তাহলে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং কাজটা করে, তাহলে কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কাছে বা ডাব্লিউবিসির কাছে প্রেজেন্ট করে যে এটাই হচ্ছে পক্স বা এটা মারতে হবে, এটা হচ্ছে পক্স, এটা মারতে হবে, এভাবে সে হচ্ছে প্রেজেন্ট করে। তো এপিসি আছে, তারপর হচ্ছে যে এই টি সেল হেল্পার টি, এটা হেল্প মারামারি করতে হেল্প করে। কিছু আছে তোমার অ্যাকচুয়ালি মারামারি করে, বাট তোমার সাইটোটক্সিক টি সেল আছে, তারপর হচ্ছে তোমার ইয়া আছে, তোমার কিলার সেল আছে। সো অনেকগুলো সেল আছে, এরা সবাই মিলে এই কাজগুলো করে থাকে, ঠিক আছে। থাইমাস হচ্ছে এই কোণা থাকে, এই যে এই জায়গাটা থাকে আমাদের হার্টের উপরে থাকবে, তোমার ইয়ার সাথে তোমার স্টার্নামের উপরে থাকবে, হ্যাঁ। আচ্ছা, লাল অস্থিমজ্জা, তোমার রেড বোন ম্যারো, রেড বোন ম্যারোটা আমাদের কই থাকবে, সেগুলো যে হাড্ডির ভিতরে থাকবে, আমরা জানি হাড্ডির মধ্যে থাকবে, ঠিক আছে। সো এই হাড্ডির মধ্যে থাকবে। আচ্ছা, এখন যাদের হয় নাই তারা কিন্তু টেনশন করো, তোমাদের কিন্তু হবে পক্স, ঠিক আছে, তাদের হয় নাই, হ্যাঁ। আর যাদের হয়ে গেছে তারা চিল করো, কোনো প্যারা নেই, তাদের কখন হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আবার গ্যাঞ্জাম আছে, তুমি বললা ভাই আমার তো একবার হয়েছিল, আমার আবার হয়েছে, এখন আপনি যে বললেন হওয়ার কথা না, তাহলে আপনি কেন বললেন এই কথা? দেখো পক্সের বিভিন্ন স্ট্রেন আছে, তোমার যেই স্ট্রেনটা দিয়ে হয়ে যাবে সেই স্ট্রেন তোমার আর কখনো হবে না। কিন্তু যদি ধরো মনে করো তুমি এমন এক জায়গায় গেলা, ওখানে এমন একটা রোগ মানুষ আছে যে মানুষের কাছে যে পক্স হয়েছে, সেই পক্সের স্ট্রেন তোমার কাছে তোমার হয় নাই, তাহলে তার থেকে যে পক্সটা তোমার কাছে হবে, পক্স কিন্তু ছোঁয়া আছে, অনেক বেশি ছোঁয়া আছে। তো পক্স ওই ব্যাটার থেকে যে পক্সটা তোমার হবে, সেই পক্সটা তোমার আগে সে ছিল না, আগে হয় নাই, এই জন্য তোমার আবার পক্স হইতে পারে, ঠিক আছে। কিন্তু ধরো মানে একবার পক্স হইলেই মোটামুটি, যেটা কমন পক্স, যেটা তোমার হচ্ছে কমন পক্স দিয়ে হয়ে গেলেই মোটামুটি তুমি বেঁচে গেলা, যে তোমার আর হবে না, ঠিক আছে। এই হচ্ছে মেইন কথা, হ্যাঁ। আচ্ছা, যেখানে যেখানে পক্স হয় বা যাদের পক্স এখনো হয় নাই, বা যারা মনে করো পক্স এখনো হয় নাই, তাহলে তুমি যদি তোমার স্কুলে বা কলেজে দেখো যে কারোর পক্স হয়েছে, তাহলে কিন্তু শিওর শট আগের থেকে সাবধান থাকবা যে ভাই ওখানে আশেপাশে যাওয়া যাবে না তোমার, তাহলে যে গেলে কিন্তু তোমার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে, ছোঁয়া আছে অনেক বেশি। আচ্ছা, এখন দেখো লাল অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণে শ্বেত রক্তকণে প্লেটলেট উৎপন্ন হয়, এটা কাজ করে। এখন দেখো এখানে স্টেম সেল কোষ আজীবন বিভক্ত হয়, লিম্ফোসাইট সহ সব ধরনের রক্তবাহী কোষ তৈরি করে। প্রতিরক্ষা কোষগুলো রক্ত প্রবাহে মুক্ত হয়ে নির্দিষ্ট অঙ্গে টিস্যুতে পরিযায়ী হয়ে পরিণত হয়। ব্যাপারটা মনে রাখো, এখানে কি হচ্ছে আমাদের, তোমার নর্মাল যেটা মনে রাখি আমরা, সেটা হচ্ছে রেড বোন ম্যারো স্টেম সেল থেকে তৈরি হয় আমাদের সবগুলো রক্তকণিকা, ঠিক আছে। আর বেশি ডাব্লিউবিসি লেপটেটে সবকিছু তৈরি হয়, এটা এদের মনে রাখলেই হবে, কিছু মনে রাখা হবে না, হ্যাঁ। আচ্ছা, নিতু রয়, পক্স ছেলে মেয়ে কোনো বিবাদ করে না, সবারই হয়। আচ্ছা, শিশুদেহের সাধারণত লাল হাড়ে লাল অস্থির মধ্যে পাওয়া যায়, যেমন দেখো এটা দেখো, শিশুদেহের অধিকাংশ হাড্ডি হচ্ছে লাল অস্থির মধ্যে পাওয়া যায়, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে সব দিক থেকে সেম না, সব জায়গায় পাওয়া যায় না এটা লাল অস্থির মজ্জাটা, যেখানে আমাদের ডাব্লিউবিসি পেটে তৈরি হবে, সব জায়গায় পাওয়া যাবে না, সব হাড্ডিতে লাল অস্থির মজ্জা থাকে না। কই থাকে দেখো, পেলভিস, পেলভিসে আমাদের এইখানে দেখ কোমরের মধ্যে, রূপবানের নাচে কোমর দুলাইয়া বলে না, কোমর দুলাইয়া, এই কোমরে আমি যদি হাত দিয়ে একটু, হাত দিয়ে তুমি দেখবা এখানে একটা উঁচু গোল টাইপ দেখা যাচ্ছে, উঁচু গোল টাইপ, ঠিক আছে, উঁচু গোল টাইপ, এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের পেলভিক বোন বা তোমাদের হিপ বোন, তাই না, হিপ বোন। এই হিপ বোনের এই জায়গা যেটা, এখানে যে পেলভিস থাকে, পেলভিসের ভিতরে কি থাকে, পেলভিস হাড্ডিটার ভিতরে তোমার থাকে তোমাদের রেড বোন ম্যারো থাকে, ঠিক আছে। তোমরা বিভিন্ন মুভি টুভিতে দেখবা যে বোন ম্যারো নিয়ে নিচ্ছে, তোমার হচ্ছে শয়তান এসে বলতে তুমি ধরো মনে ভিলেনরা এসে তার বোন মেরা দরকার, বোন মেরা ট্রান্সপ্লান্ট করবে, কি করে লোকটারে ডাইকা নিয়ে এসে এক জায়গায় বসায়, কি হয় শোয়ায় দিয়ে তার এই কোমরের এই জায়গায় কি হয় তোমার হচ্ছে যে কি হয়, সে হচ্ছে যে বড় ইয়া দিয়ে তোমার ড্রিল মেশিন দিয়ে ফুটা করে 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 তোমার বোন মেরা নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এটা তুমি আরেকটা দেখবা যে তোমার ওই যে ক্রিস
ক্রিস 3। ক্রিস 3 মুভিটা আছে না, ক্রিস 3 মুভিটার ভিতরে তো তোমার বিবেক ওবরয় আছে না, বিবেক ওবরয় ওটা কাল থাকে না, কাল। হ্যাঁ, সো এই কাল থাকে না, কাল কি হয়, কাল দায়টা পারে না, তাই না? দেখছো ক্রিস 3 তোমরা দেখছো না? সারাদিন পড়াশোনা করো, ক্রিস 3 দেখছো? ক্রিস 3 দেখছো তোমরা? ক্রিস 3 এই যে বলবেন ডান্স নিয়ে বসে আছে। ক্রিস 3 দেখছো তোমরা? ক্রিস 3 মুভিটার মধ্যে কাল আছে না, কাল কাল, ওই কাল তো বিবেক ওবরয়, তাই না? বিবেক ওবরয় দাঁড়াতে পারে না, তাই না? তো দাঁড়ানোর জন্য কি কি লাগবে? দাঁড়ানোর জন্য লাগবে হচ্ছে তোমার হচ্ছে ওই যে এটার নাম কি, ঋত্বিকের বাপটা লাগবে, বাপের বোন মেয়া লাগবে, কারণ বাপের থেকেই হচ্ছে কাল জন্ম নিছে। আসলে ক্রিসের ভাই হচ্ছে কাল, তাই না? তো ঘটনা তোমরা জানো এটা। তো ওখানে কি কয়, ওখানে দেখে না যে তোমার হচ্ছে যে ওই ঋত্বিকের বাপ যেটা, ওরে হচ্ছে যে এক জায়গায় শোয়াই নিয়ে, ওরে হচ্ছে ওই ল্যাবরেটরির মধ্যে নিয়ে ওরে শোয়ায়, ওর এখান থেকে বোন মেরো বের করে, তাই না? এই বোন মেরোটা বের করে, তাই না? এই বোন মেরো হচ্ছে এইটা, যে নিতম্ব মানে কি, এটা হচ্ছে ছাপা। আচ্ছা, এখন হচ্ছে যে পেলভিস, মেরুদণ্ডের কশেরুকা, স্টারনাম, উরুফলক, করোটি, ক্লাভিকল, কণ্ঠাস্থি, তারপর হচ্ছে কি আছে পরশুকা, হিউমেরাস, ফিমারের ঊর্ধ্ব প্রান্ত। এসব জায়গায় হচ্ছে আমাদের কি থাকে, এসব জায়গায় হচ্ছে আমাদের রেড বোন ম্যারোগুলা পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রোহিত মেহরা, হ্যাঁ রোহিত মেহরার হচ্ছে নিচে নিচে, ঠিক আছে, গুড। আমাদের এখন একটু দেখি কি বলছে, এই যে লিম্ফেটিক সিস্টেম নিয়ে কথাবার্তা দেখাচ্ছে, ভিডিও টিডিও আছে এখানে একটু। ওকে, ওকে, সারা বডিতে এখানে কি হয়, সারা বডিতে হচ্ছে যে এটা লাস্ট দিন যে তোমার ভিডিও দেখাচ্ছিল, ওই ভিডিওর এই জিনিসপত্রগুলো যে কিভাবে হয় না হয়, সারা বডি থেকে যে তোমার পানিগুলো এক্সট্রা নিয়ে আসে, সেই কাজগুলো করে থাকে। হ্যাঁ, তো এইগুলাই মোটামুটি কথাবার্তা আছে। লিম্ফেটিক ভেসেল গুলো কি করে না করে, কালারলেস ফ্লুইড হচ্ছে লিম্ফ। হ্যাঁ, তারপর হচ্ছে 3টা মেইন ডিউটি, সে করে কি, হোয়াইট ব্লাড সেল, লিম্ফোসাইটস, এগুলো ইনফেকশনকে মারার কাজগুলো করে, যে তোমার ম্যাক্রোফেজ গুলো করে, ঠিক আছে? আচ্ছা, বডি টিস্যু থেকে কি হয়, বিভিন্ন যে ফ্লুইড গুলো আছে, ফ্লুইড গুলো হচ্ছে সে ব্যাক করে নিয়ে আসা কাজ করে। এই ওয়েস্ট প্রোডাকশন টিস্যুর মধ্যে যে ফ্লুইড গুলো থাকে, ফ্লুইড গুলো নিয়ে আসা কাজ করে সে। এটা লাস্ট দেখাইছি অলরেডি তোমাদেরকে অবশ্য। এই যে ওটা দেখাচ্ছে, এখান থেকে বের হয়ে যায়, বের হয়ে সব জায়গায় চলা, লসিকাস হয়ে যায়, লসিকা গুলোকে আবার ব্যাক করে নিয়ে আসার কাজ করে হচ্ছে আমাদের লসিকা নালী গুলো, তাই না? এটা মোটামুটি বুঝে গেছি, আসলে এটা ঘটনা ধরে ফেলছি। আর লসিকার সংবহনটা আমাদের সিকিউতে, সরি, লসিকার সংবহনটা আমাদের সিকিউতে এর জন্য নাম্বারের জন্য লাগবে, কিন্তু লাস্ট দিন আমি পড়াই ফেলছি এটা। লাস্ট দিন মোটামুটি একটা আইডিয়া দিয়ে ফেলছি কি হয় না হয়, ঘটনাটা কি, তোমরা রিডিং পড়বা, ঠিক আছে? রিডিং পড়বা, যদি না বুঝো না পারো তাহলে তোমাদের কিউএনএ ক্লাস আমাকে বলবা। কিন্তু আমি যা বলছি আগে তাতেই তোমাদের পড়া হয়ে যাওয়ার কথা। এটা আগে পড়াইছিলাম এই জিনিসটা, লাস্ট দিনে আমি এটা নিয়ে বলছিলাম। আর লাস্ট দিনে আমি যা যা বলেছিলাম তোমাদেরকে, তোমার এই যে লসিকা নিয়ে, আসলে আমি লসিকা তন্ত্রের এই সংবহনটাই বুঝেছিলাম অ্যাকচুয়ালি তোমাদেরকে, ঠিক আছে? লসিকার যে কিভাবে যায় না যায়, কই থেকে আসে কই যায়, এই জিনিসটা আসলে লসিকা সংবহনের কথাটাই বলছি। ওকে, আমরা এটা পারবো। সংবহনটা সামনে দিয়ে আগায় যাই, এগুলো লাগবে না আমাদের আর। লসিকা যদি সংবহন আসে তো চিত্রটা আঁকবা, এই চিত্রটা আঁকবা, কিন্তু চিত্রটা এঁকে দিবা, সংবহন আসলে চিত্রটা আঁকবা। ওকে, রক্তের লসিকা পার্থক্য দেখবা। এবার রক্তবাহিকার মধ্যে দেখি আমরা কি, রক্তবাহিকার মধ্যে আমরা দেখি যে রক্ত পরিবহনের কাজে যে সকল যারা নিয়োজিত তারা হচ্ছে রক্তবাহিকা। এগুলোর মধ্যে কি আছে, শিরা আছে, ধমনী আছে, আর হচ্ছে যে কৈজালিকা আছে, তাই না? এখন শিরা ধমনীর মেইন কাজগুলা পড়বো আমরা, দেখি ভিডিওটা। ওকে, ব্লাড ভেসেল। এখন দেখো এখানে ডেফিনিশন দিচ্ছে, হলো টিউব দ্যাট ক্যারিজ ব্লাড থ্রু দ্য বডি। তার মানে কি, একটা রক্ত যেটা নিয়ে যায়। হ্যাঁ,
বুঝতে পারছো? এখন এখানে আসলে একদম বেসিক কথাগুলো বলছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আমাদের এই রক্ত নিয়ে যাওয়ার কাজগুলো করতেছে রক্ত নালীগুলো, এটা রক্ত নালী, ঠিক আছে? এখন তিন রকম আছে, আর্টারি আছে, ক্যাপিলারি ক্যাপিলারি আছে, ভেইন আছে। আর্টারি মানে হচ্ছে ধমনী, ভেইন মানে হচ্ছে শিরা, ঠিক আছে? ক্যাপিলারিস মানে কোষজালিকা। এটা যাচ্ছে আর্টারিস এর মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, যেটা সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত যায় আর্টারিস এর মধ্যে দিয়ে। তারপর হচ্ছে দেখো এই যাচ্ছে রক্ত যাচ্ছে ব্লাড প্রেশারের মধ্যে, একটা তোমার পালস গুলো আর কি, এটা পালস। আরবিসি যাচ্ছে, আরবিসি গুলো যাচ্ছে এখানে, হ্যাঁ। ওকে, এগুলো গেল। তারপর ক্যাপিলারিস, ক্যাপিলারিস মানে হচ্ছে যেখানে ধমনী যে শিরার সাথে মিলিত হয়, ধমনী যে শিরার সাথে যেখানে মিলিত হয় সেটা হচ্ছে আমাদের কি ক্যাপিলারিস, তাই না? ধমনী যে শিরার সাথে যেখানে মিলিত হয় সেটা হচ্ছে আমাদের ক্যাপিলারিস। তো আমাদের দেখো এই ক্যাপিলারিস গুলো হচ্ছে যে অনেক চিকন চিকন শিরা থাকে, চিকন চিকন, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে দেখো হচ্ছে তোমার ভেন দেখা, ভেন দেখা হবে, ভেন। ভেন গুলো কি, ভেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাওয়া কাজ করে। ভেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাওয়ার কাজ করে। এখানে একটা জিনিস দেখাইছে তোমাকে, কপাটিকা দেখাইছে। কপাটিকা গুলো দেখাইছে কেন? কারণ হচ্ছে আমরা যেহেতু নিচের লোয়ার এরিয়া থেকে রক্তগুলো উঠে আসতেছে, ব্যাক করতেছে, ব্যাক করার সময় রক্ত যাতে ফল ব্যাক না করে এই জন্য কপাটিকা থাকে, একমুখী চলনের জন্য। আমাদের রক্ত যেন একমুখী চলন হয়, ঠিক আছে? এই হচ্ছে মেইন কথা। আচ্ছা, এখন দেখো আমাদের পড়তে হবে কি, আমাদের পড়তে হবে ধমনী এবং শিরা। এখন আমি কয়েকটা স্পেসিফিকলি বলে দিচ্ছি কি পড়বো আসলে এখান থেকে। আমি তোমাদেরকে এখানে যা লিখে দিই তাই পড়ো খালি, আর কিছু লাগবে না। ধমনী হচ্ছে কাজ হচ্ছে নরমালি সে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, এবং হচ্ছে শিরা, শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এখন মনে রাখবা, ধমনী এবং শিরার সাথে যদি পালমোনারি বা ফুসফুসীয় ওয়ার্ডটা আসে, পালমোনারি বা ফুসফুসীয় ওয়ার্ডটা আসে, ঠিক আছে, সেক্ষেত্রে তার কি হয়, তার কাজ চেঞ্জ হয়ে যায়, তোমার কাজ চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, যদি কি বললাম, পালমোনারি, পালমোনারি বা ফুসফুসীয়, এই ওয়ার্ড আসলে তাদের কাজ চেঞ্জ হয়ে যায়। নরমালি কি বললাম, নরমালি কাজ বললাম হচ্ছে যে, এই যে এখানে দেখি, নরমালি কি বললাম, ধমনী হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত যায়, যুক্ত রক্ত নেয়। শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নেয়। মনে রাখবা, যদি বলছি পালমোনারি ওয়ার্ডটা আসে, তাহলে ধরো পালমোনারি বা ফুসফুসীয় যেটা বলো, ধমনী, কি বললাম, কাজ চেঞ্জ হয়ে যায়। নরমাল ধমনীর কাজ কি, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাওয়া। পালমোনারি বলা থাকলে কি হবে, নাম, কাজ কাজ চেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাবে। পালমোনারি শিরা, নর্মাল কাজ কি, নর্মাল কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাওয়া। পালমোনারি শিরার কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাওয়া। ওকে, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাওয়া। এতটুকু হচ্ছে আমাদের মেইন এখানকার পড়া। আর একটা পড়া আছে, সেটা কি, সেটা হচ্ছে যে ওদের স্তর, ধমনীর গাত্র বা স্তর কয়টা, তিনটা। একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না বা টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, তারপর হচ্ছে টিউনিকা মিডিয়া, টিউনিকা মাঝের স্তর হচ্ছে টিউনিকা মিডিয়া, ভিতরটা হচ্ছে এন্ডোথেলিয়ামে গঠিত হচ্ছে অন্তঃস্তর টিউনিকা ইন্টিমা। এই তিনটা নাম পড়বা, কিছু বলা লাগবে না। টিউনিকা মানে হচ্ছে স্তর, তোমার, আমি উল্টা লিখছি, কি উল্টা লিখছি, আমি উল্টা লিখছি, কি উল্টা লিখছি, শিরা অক্সিজেন যুক্ত রক্ত নেই, তোমাদের কে বলছে? শিরা নেয় কে বলছে? এ বেটা, মায়ের দিব এমন।
শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত নেয়, ভেইন, এটা ভেইন। তোমাদের কোথায় লেখা দেখি? ধমনী, অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে সারা বাড়িতে বাহিত করে, সেটাকে ধমনী বলে। ব্যতিক্রম পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী কি করে? কার্বন ডাই যুক্ত নিয়ে যায়। তাহলে এটা ঠিক উল্টা হবে শিরা। কি বলতেছ আমি কিছুই বুঝলাম না। একদম ওয়াক বদল গে, জজবাত বদল গে, পোলাপান আমার উপরে। কি বলতেছো তোমরা? এই যে এই যে শাহরিন তাসফিয়া, তোমাকে ড্যাম অনি এই কথাটাকে আমি শিখেছিলাম তোমাদেরকে। ধমনীকে আমরা বলতাম একটু স্টাইল করে ড্যাম অনি। দেখো যা বলতেছে এখানে ঠিকই বলতেছে, ভুল বলতেছি না। ঠিক আছে, তোমরা যদি ভুল শিখে থাকো অন্য জায়গায় ঠিক করে নাও, এটাই ঠিক। ধমনী হচ্ছে অক্সিজেন তত্ত্ব নিয়ে যায়, শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়। ধমনীর ইংরেজি হচ্ছে আর্টারি, আর হচ্ছে শিরার ইংরেজি হচ্ছে ভেইন। পালমোনারি ধমনী হচ্ছে ঠিক উল্টা, পালমোনারি শিরা হচ্ছে ঠিক উল্টা কাজ করে। এবং খেয়াল রাখো এখানে আরেকটা মনে রাখা যায়, আরেকটা আমরা মেডিকেলে আমরা যদি কনফিউশন যাতে না লাগে সেজন্য করতাম হচ্ছে যে আর্টারিয়াল সাপ্লাই বলতাম আমরা। এটা আমরা নরমালি কোশ্চেন আসলে নরমালি আমাদের এভাবে আর্টারিয়াল সাপ্লাই লেখো। আর্টারি এর সাপ্লাই হয়, আর ভেনাসের ড্রেন হয়। ভেইন হচ্ছে ড্রেন করে, ভেইন ড্রেন করে, আর্টারি সাপ্লাই হয়। সাপ্লাই হয়, সাপ্লাই আমরা ভালো জিনিস করি অলওয়েজ, তাই না? সাপ্লাই হচ্ছে তোমার, সাপ্লাই আমরা হচ্ছে ভালো জিনিস করি। ভালো জিনিস কি? সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই করি আমরা। আর খারাপ ময়লা জিনিস আমরা বের করি বা ফালাই দেই, ড্রেনে ফালাই দেই। মনে রাখবো তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত জিনিসটা, কার্বন ডাইঅক্সাইড পার্টটা আমাদের কি ভালো না, দরকার নেই আমাদের, এটা ময়লা ফালাই দিব। এই ময়লাটা আমরা ড্রেন করে দিব, ভেনাস ড্রেন হয়, ভেইনটা ড্রেন করে। ঠিক আছে, আচ্ছা গেল। কি যে বললা, আমি তো একদম প্যারা খাই গেলাম, কি কি হইলো না হইলো। আচ্ছা, আবার একটা জিনিস এখানে দেখো ইম্পর্টেন্ট, সেটা ধমনীর শুরু কোথায় শেষ কোথায়। ধমনীর শুরু হচ্ছে, ধমনী হচ্ছে, ধমনী এর শুরু, ধমনী এর শুরু আসলে মহাধমনী থেকে। মহাধমনী মানে হচ্ছে তোমার হার্ট থেকে শুরু হয়। হৃৎপিণ্ডে আমি দেখাবো একটু পরে। হার্ট থেকে, মহাধমনী থেকে ধমনী শুরু হয়, সেটা শেষ হয় তোমার হচ্ছে কৌশিক জালিকার মধ্যে। কৌশিক জালিকার মধ্যে। আবার দেখো এই কৌশিক জালিকার থেকে শিরা তৈরি হয়, এখান থেকে শিরা তৈরি হয়, শিরা তৈরি হয়। শিরা আবার শেষ হয় হচ্ছে ঊর্ধ্ব নিম্ন মহাশিরার মাধ্যমে হার্টে শেষ হয়। তাহলে উল্টা জিনিসটা, সবকিছু উল্টা। মনে রাখবো ধমনীর শুরু হয় বা উৎপত্তি হয় বা শুরু হয় হার্ট থেকে, শেষ হয় কোষিক জালিকার মধ্যে। শিরা শুরু হয় কোষিক জালিকাতে, শেষ হয় হার্টের মধ্যে। এটুকু মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, মাস্টার বই কোন ভুল লিখছে, ওটা ভুল লেখা আছে, ঠিক করে নাও, কারেক্ট করে নাও, কারেক্ট করে নাও, কোনো সমস্যা নেই, কারেক্ট করে ফেলো। যদি কোনো জায়গায় ভুল লেখা থাকে কারেক্ট করে ফেলো। এখন দেখি কি বললাম, হার্ট, ধমনী, কৌশিক জালিকা, কৌশিক জালিকা, শিরা, হার্ট। তাহলে আমরা একসাথে ধমনী শিরা কিন্তু একসাথে পড়তেছি, ধমনী শিরা একসাথে পড়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা মিম, সমস্যা নেই, ভুল ভুল হয়েছে বা প্রিন্ট হয়েছে ভুল হয়ে, তুমি চেঞ্জ করে ফেলো, ঠিক করে দাও। যা বলতেছি তাই লিখো বা শিখে নাও, তোমাদের খাতায় লিখে রাখো এই পার্টগুলো। আমি যাদের লিখে দিছি এগুলো, এগুলো লিখে রাখো, এই পার্টগুলো লিখে রাখো তোমার খাতার মধ্যে। স্ক্রিনশট নাও, 5 সেকেন্ড টাইম দিলাম, স্ক্রিনশট নাও, 5 সেকেন্ড টাইম দিচ্ছি, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, এটা এগুলো শিখো, হ্যাঁ? আচ্ছা, মাস্টার বুক থেকে চেঞ্জ করো, সমস্যা নেই, ওটা ভুল হয়েছে চেঞ্জ করে ফেলো, ঠিক করে ফেলো। আচ্ছা, শিরা, ধমনী এবং শিরার উৎপন্ন শুরু কোথা শেষ কোথা, এটাও শিখে ফেলো। এটা এখানে লিখে, আমরা ধমনী শিরা একসাথে পড়তেছি, ঠিক আছে? এবার শিরাতে জাস্ট তুমি রিডিং পড়বা, আমি যা যা বললাম তা তুমি জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে? আচ্ছা,
গেল। এরপর তো কোষের জালিকা। কোষের জালিকা হচ্ছে যেখানে ধমনী এবং শিরা মিলিত হয়, ঠিক আছে। তোমার ধমনী এবং তোমার হচ্ছে যে কি ধমনী এবং শিরার মিলিত হয় যেখানে, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কোষের জালিকা, ঠিক আছে, কোষের জালিকা। সেই জায়গায় এখানে কি হয়, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এক্সচেঞ্জ হয়। কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এক্সচেঞ্জ হয় হচ্ছে এখানে, এবং এখানে হচ্ছে ব্যাপক প্রক্রিয়া খাদ্য, সার, শ্বসন বায়ু, রোচন দ্রব্য সবকিছু আদান প্রদান হয়। তার মানে ধমনী এবং শিরার মধ্যে বেসিক্যালি এই কাজগুলো হয় না, এই কাজগুলো আসলে হয় হচ্ছে কোষজালিকার মধ্যে। আমরা এদের পড়লেই হবে, কিছু লাগবে না। ওকে, ধমনী শিরার এটা পার্থক্য পুরো এমসিকিউর জন্য লাগতে পারে, ঠিক আছে। চলো এবার হার্টে চলে যায়। হার্টের আমাদের এখন কতগুলো পার্ট আমরা এমসিকিউ পড়বো, কতগুলো পার্ট আমরা এমসিকিউর জন্য পড়বো, ঠিক আছে। বইয়ে দাগাও, আমি যেটা বলছি দাগাবা। ওকে, এখন দেখো, দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গে নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণ, বুঝি দরকার নাই, ঠিক আছে। আমরা জানি হার্ট জিনিসটাকে পাম্পিং পাম্পিং করে সারা বডি রক্ত পাঠায়, এটা আমরা জানি। তো এতটুকু আমরা বুঝলেই হইলো, এখানে তো লাগবে না। আমাদের লাগবে কয়েকটা এমসিকিউ। সেটা হচ্ছে জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়, প্রত্যেক ভেন্ট্রিকল থেকে এত মিলিয়ন লিটার হচ্ছে যে রক্ত বের করে, প্রাপ্তবয়স্ক পুরুষের ওজন, পুরুষের হার্টের ওজন একটু বেশি, মেয়েদেরটা একটু কম থাকে। এন্ডোথেলিয়াম হচ্ছে সাদিয়া, হ্যাঁ, অন্ত আবরণী। একটা ভেসেলের অন্ত আবরণী হচ্ছে এন্ডোথেলিয়াম, একটা ভেসেলের অন্ত আবরণীটা হচ্ছে এন্ডোথেলিয়াম। এখন প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 390 হয়, আর মেয়েদেরটা একটু কম থাকে, 200 থেকে 275 গ্রাম হয়। হার্ট, মেয়েদের হার্ট একটু ছোট থাকে, একটু ছোট, ছেলেদের হার্ট একটু বড় থাকে। আচ্ছা আচ্ছা, এখন দেখি ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কি থাকে, 4 নাম্বার সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। এই জন্য মনে রাখবা, প্রেগনেন্সির ক্ষেত্রে একটা মহিলা নর্মালি কি হয়, একটা মহিলা বুঝতে বুঝতে, একটা প্রেগনেন্সি বুঝতে বুঝতে কি হয়, 1 মাস চলে যায় প্রায়। কি হয়, যেমন ধরো মনে করো যে যখন সে কনসিভ করা মানে দুষ্টামি করছে, দুষ্টামি করার পরে যখন সে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, প্রেগনেন্ট হওয়ার জন্য বুঝার ওয়ে কি, তার সে হয়তো বা পিরিয়ড মিস করছে বা কিছু একটা, সে দেখে যে না আমার তো যখন হওয়া উচিত ছিল হচ্ছে না, তখন কি হয়, তোমার হচ্ছে কি, তোমার তখন কনফিউজ হয়ে যায় এখন কি করবে, এখন তোমার হয়েছে কি হয় না বোঝা যায় না। তার মানে কি, মিনিমাম 1 মাসের আগে কেউ টেস্ট করে না, নর্মাল টেস্টটা করে না 1 মাসের আগে। 1 মাসের পর মধ্যে যখন টেস্টটা করে, তখন যদি প্রেগনেন্সি পজিটিভ আসে, তখন ধরে নিবা অলরেডি দিনে একটা বাচ্চার হার্ট চলে আসছে, ঠিক আছে। ভ্রূণ অবস্থায় একটা বাচ্চার হার্ট চলে আসে, ঠিক আছে, হার্টটা চলে আসে। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 4 নাম্বার সপ্তাহে কি হয়, হৃদস্পন্দন শুরু হয়ে যায়, আমৃত্যু স্পন্দন চলতে থাকে। তাহলে হার্টের পাম্পিং বা স্পন্দন শুরু হয়ে যায় কখন, শুরু হয় তোমার হচ্ছে 4 নাম্বার সপ্তাহের মধ্যে। তার মানে যখন একটা মা বুঝতে পারে যে সে প্রেগনেন্ট হয়েছে, সে প্রেগনেন্ট হইতে বুঝতে বুঝতে কিন্তু চিঙ্গুর পিম্পিং পিম্পিং শুরু হয়ে গেছে, পিম্পিং 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 শুরু করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি অবস্থান, এসব হাবিজাবি কথাবার্তা, হ্যাঁ, এগুলো হাবিজাবি কথাবার্তা। তোমার যদি মন চায় তুমি রিডিং করবা, এখান থেকে তেমন লাগে না। হ্যাঁ, কই আছে আমাদের বুকের বা পাজরে পাজরে বাম সাইডে, মধ্যচ্ছদার উপরে হাবিজাবি কথাবার্তা বলা আছে, 2 ফুসফুসের ঠিক মাঝখানে অনেক কথাবার্তা ছিল, ঠিক আছে। তো এইসব বুগুচি আমরা চিন্তা করার দরকার নেই, এগুলো আমরা পড়বো না। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে আমাদের হার্ট, এটা মাঝখানে দিয়ে দিচ্ছে, একটু বাম দিকে যাবে, একটু বাম দিকে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু বাম দিকে সাইডে মোড়ানো হবে। এটা এটা হবে কি, বুক এমনি করে মোড়ানো থাকে, ঠিক আছে। নাদিম মাহমুদ লিঙ্কন, ওর আম্মু ছিল, সেজন্য সে কান্না শুরু করছে। কেন ভাই, তোমার আম্মু থাকলে কি এমন হবে, আমি খুব খারাপ কথা বলছি? তোমাদের বলছি যে প্রেগনেন্সির সময় 4 সপ্তাহ থেকে বাচ্চার পূর্ণ শুরু হয়, পিম্পিং পিম্পিং শুরু করে, ঠিক আছে। আচ্ছা, ওই যে এই যে সপ্তাহগুলো হিসাব, আমি একটা বইতে এমন আছে তোমার 5 সপ্তাহ পাইছি, ঠিক আছে, 5 সপ্তাহ আছে। তো তোমরা তোমাদের এই বললাম যে এইসব জিনিসগুলো তোমার ধরো সপ্তাহ হিসাব বা এগুলো লেটেস্ট বইতে দেখে নিবা, একবার দেখে নিও যে লেটেস্ট বইতে চেঞ্জ আসছে কিনা, ঠিক আছে, বইতে চেঞ্জ আসছে কিনা। এটা 4 সপ্তাহ লেখা আছে, দেখো এখানে অলরেডি ইয়াও উল্লেখ করে দিচ্ছে, রেফারেন্স উল্লেখ করে দিচ্ছে, রেফারেন্স হচ্ছে ল্যাংম্যান হিউম্যান এমব্রায়োলজি, যেটা আমাদের মেডিকেলে আমরা ল্যাংম্যান পড়ি, মেডিকেল ল্যাংম্যানটা পড়ি আমরা।
ল্যাংম্যানের তোমার দিছে 4 সপ্তাহ দেওয়া আছে, এখানে বলছে তুমি তোমার বইটা দেখবা যে একদম নতুন বই কিনা। নতুন বই হইলে, যদি নতুন বই হয় সেই ক্ষেত্রে তুমি হচ্ছে যে নতুনটা পড়বা, কিন্তু আমাদের এই বই, আমি এটা লেটেস্ট বই থেকেই বানাইছি স্লাইডটা, সেক্ষেত্রে 4 সপ্তাহ আছে যেহেতু 7 সপ্তাহে পড়বা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আকার আকৃতি হিসাব হিসাব কথাবার্তা বলতেছি আমরা, এখানে কতটুকু বড় হয়, লম্বা হয়, চিপ না হয়, এগুলো জিনিসগুলো পড়ে লাভ নেই, দরকার নেই আমাদের। হ্যাঁ, আবরণ। আবরণ দেখো এখানে একটু আমাদের বোঝার জিনিস আছে, একটু আমি তোমাদের বলি, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, হৃৎপিণ্ড একটা পাতলা দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত। দ্বিস্তরী দাগাও, দাগাওতে দ্বিস্তরী, দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত থাকে। এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, নামটা দাগাও, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের মধ্যে দ্বিস্তরী বলতেছি, দেখো দ্বিস্তরী, দ্বিস্তরী বলতেছি, ঠিক আছে। আচ্ছা, দ্বিস্তরী পেরিকার্ডিয়াম বাইরের দিকে থাকে হচ্ছে তোমার তন্তুময় বা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ভিতরের দিকে থাকে হচ্ছে তোমার সেরাস পেরিকার্ডিয়াম, ঠিক আছে। দেখো ধরো মনে করো একটা হার্ট হচ্ছে এরকম, হার্ট হলো, হার্টের বাহিরে একটা আমরা একটা আবরণ পাইলাম, ভিতরের দিকে একটা আবরণ পাইলাম, ঠিক আছে। ধরো এটা হার্ট, হার্টের বাহিরে আবরণটা দ্বিস্তরী দিলাম, ঠিক আছে, দ্বিস্তরী আবরণ। এখন দ্বিস্তরী আবরণের ক্ষেত্রে যেটা হয়, আমাদের বাহিরেরটার নাম কি, ভিতরটার নাম কি, তোমার হচ্ছে যে ডান পাশের ডেক্সট্রোকার্ডিয়া বলে ওটাকে, ওটা খুবই রেয়ার কেস, রেয়ার কেস, এটা সহজে পাওয়া যায় না, খুবই কম মানুষের দেখা যায়, এটা খুবই রেয়ার কেস ডেক্সট্রোকার্ডিয়া, যাদের উল্টা দিকে হার্ট থাকে, বাম দিকে না দিয়ে হার্ট ডান দিকে চলে গেছে হার্টটা। আচ্ছা, ওদের ক্ষেত্রে ওদের পুরো বডি সিস্টেমটা উল্টা হয়, বডির যে নারীর যে বিভিন্ন ধরনের ভেইন আর্টারির যে সিস্টেমটা, ওই সিস্টেমটা পুরো উল্টা যায়, উল্টা হয়ে যায়। উল্টা হলে অনেক প্রবলেমও হয় অনেক সময়। যাই হোক, ওটা ডিফারেন্ট থিং, ওটা আমাদের এক্সেপশনাল কেস নিয়ে আমরা চিন্তা করবো না, ওগুলো মেডিকেলে চিন্তা হবে না, তোমার এখন এই লেভেলের দরকার নেই এগুলা। এখন দেখো বাহিরে যেটা বলছি এটাকে বলে তন্তুময় বা ফাইব্রাস, এটাকে বলে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ঠিক আছে, এটার নাম হচ্ছে ফাইব্রাস। ফাইব্রাস ভিতরটা কি, ভিতরটা সেরাস, সেরাস পেরিকার্ডিয়াম। এখন দেখো এই সেরাস পেরিকার্ডিয়ামটা আছে না, সেরাস পেরিকার্ডিয়াম, এই সেরাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম আবার দুটো ভাগ হয়। এই সেরাস পেরিকার্ডিয়ামটাকে যদি আমি এখন আবার কাটে ফেলি, এটা কাটি, এটাকে কাটলে দেখা যাবে, কাটলে দেখা যাবে এখানে আরো দুটো লেয়ার পাবো আমি, আরো দুটো লেয়ার পাবো। আর দুটো লেয়ার মধ্যে দেখো যেই লেয়ারটা বাইরের দিকে থাকে সেটা থাকে প্যাটাল স্তর, আর যে লেয়ারটা ভিতরের দিকে থাকে সেটা হচ্ছে ভিসেরাল স্তর। এবার আমি তোমাদেরকে একটু সংক্ষেপ করে দিই জিনিসটাকে। আমি যদি হার্টের এই লেয়ারটাকে বা এই বাহিরের স্তরটাকে যদি এভাবে কেটে ফেলি, পুরোপুরি একটা এমনি করে কাটি, কাটার পর আমি যদি জুম করি, জুম করলে এমন দেখা যাবে, জুম করলে এমন দেখা যাবে, ধরে নাও এটা হচ্ছে আমাদের হার্ট, হার্ট নীল কালারটা হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে, হার্টের পার্ট। আচ্ছা, ওকে, এবার হচ্ছে আমরা দেখব এরকম অর্ধেক করে দিলাম, এইটা হচ্ছে আমাদের বাইরের পার্ট ফাইব্রাস, এটা হচ্ছে আমাদের সেরাস পেরিকার্ডিয়াম, এটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আবার এই সেরাসকে আবার দুই ভাগে ভাগ করে ফেলবো, তাহলে সেরাসকে দুই ভাগে ভাগ করে ফেললে এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট, এই দুটো কিন্তু সেরাসের পার্ট, এটা দুটো সেরাস পার্ট, এটা সেরাস, এটা ফাইব্রাস। সেরাসের মধ্যেও এইটা হচ্ছে ভিসেরাল পার্ট, এটার নাম হচ্ছে ভিসেরাল স্তর, এটার নাম হচ্ছে প্যারাটাল স্তর, ঠিক আছে, এটার নাম হচ্ছে প্যারাটাল স্তর, এটা ভিসেরাল স্তর, আর এটা হচ্ছে আমাদের কি, তোমার ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ঠিক আছে। এই দুটো বুঝছো কিনা বলো, এই দুটো মাথা ঢুকছে একটু? তাহলে দেখো সবচেয়ে তোমার কি, সবচেয়ে হার্টের সবচেয়ে কাছে থাকবে কোনটা, আমাদের ভিসেরাল স্তর থাকবে, তারপর থাকবে হচ্ছে আমাদের প্যারাটাল স্তর, এই প্যারাটাল স্তর ভিসেরাল স্তর মিলে হচ্ছে আমাদের তৈরি হয় অন্তের স্তর বা সেরা স্তরটা, পেরিকার্ডিয়ামটা। আর বাহিরে কি থাকে, বাইরে থাকে হচ্ছে তোমার
ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এখন মাঝখানে দুটা স্তরে ঠিক মাঝখান বরাবর একটা জায়গা আছে, এই জায়গা থাকে হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। কি থাকে এই জায়গায়, এই মাঝখানের জায়গা দুইটা স্তরের ঠিক মাঝখান জায়গায় কি থাকে, মাঝখান জায়গা থাকে তোমার হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, ঠিক আছে, এই জায়গাটাতে। দাগাইছো এগুলো, দাগাইছো, ঢুকছে মাথা ঢুকছে, এগুলো দাগাইছো, বুঝছো? শাহরিন আসবে তোমার এগুলো কে বলছে ভাওতাবাজি কথাবার্তা এসব? সামিয়া সুলতানা মিম, ডাক্তার দেখাও একটা, ফুল ইভ্যালুয়েশন করা লাগবে, তোমার হার্টের ফুল ইভ্যালুয়েশন করা লাগবে। কেন হার্ট পাম্পিং বেশি হচ্ছে তাড়াতাড়ি করে, তোমার হার্ট রেট কি বেশি, তোমার টাইকার্ডিয়া হয়, দগদগ করে বুকটা, সবার আছে। সুমাইয়া, এ সুমাইয়া তুমি যে চ্যাপ্টার 1 পড়ো নাই, এই যে এটা প্রমাণ হচ্ছে এটা। এইগুলা ধরে ধরে মারবো আমি এখন, ধরে ধরে মারবো। এই যে একজন বলে গরুর হাট আছে কিনা, একজন বলে হচ্ছে যে টিকটিকির হাট আছে কিনা, যা তা। আচ্ছা দেখো, ওই যে বললাম দুটো স্তরের মাঝখানে পেরিকার্ডিয়াল ফ্লুইড আছে। ওকে, এই তরল হৃৎপিণ্ডকে তাপ, চাপ, ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। কারণ হৃৎপিণ্ড সারাক্ষণ পাম্পিং করে না, এই পাম্পিং করার সময় যাতে ঘর্ষণের মাধ্যমে কোনো প্রবলেম না হয়, এই জন্য মাঝখানে ফ্লুইড থাকে, এই জন্য ঘর্ষণে কোনো প্রবলেম হয় না, ঘর্ষণ খায় না। প্রাচীর, এবার আসি প্রাচীরে। এতক্ষণ বলছিলাম হার্টের বাহিরের সিস্টেমটা বলছিলাম, এতক্ষণ বলছিলাম একটা হার্টের বাহিরের একটা আবরণ বলছিলাম। এবার বলবো হচ্ছে আমাদের হার্ট, এবার বলবো হচ্ছে আমাদের হার্টের এই যে হৃৎপিণ্ডের প্রাচীর আছে, এই হৃৎপিণ্ডের প্রাচীরের 3টা স্তর আছে। হৃৎপিণ্ডের প্রাচীরে 3টা স্তর আছে, হৃৎপিণ্ডের প্রাচীরের 3টা স্তর আছে। এখন দেখো, কালারটা চেঞ্জ করলে একটু আইডিয়া হয় ভালো। এই বাইরেরটা হচ্ছে আবরণ, বাইরে। এখন দেখো, এখন দেখো, এই 3টা স্তরের নাম হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপি মানে হচ্ছে বাইরে, মায়ো মানে হচ্ছে মাসেল লেয়ার থেকে আসছে, মায়ো ধরে নিবা যে মায়ো মানে মাঝে, তোমার বুঝতে ইজি হবে। মায়ো মানে কিন্তু আসলে মাঝে না, বাট ধরে নিবা মাঝে, কারণ মায়োর সাথে মাঝে মিল আছে এই জন্য। এন্ডো মানে ভিতরে, এন্ডো অর্থ হচ্ছে ভিতরে। তাহলে কার্ডিয়াম মানে হচ্ছে হার্ট, কার্ডিয়াম মানে হচ্ছে হার্ট, কার্ডিয়াম মানে হচ্ছে হার্ট। তাহলে এন্ডোকার্ডিয়াম মানে হার্টের ভিতরের স্তরটা, মায়োকার্ডিয়াম মানে মাঝের স্তরটা, এপিকার্ডিয়াম মানে হচ্ছে বাইরের স্তরটা। তাহলে হার্টের বাহিরে, এটা যদি একটা হার্ট হয়, হার্টের বাইরের স্তরটা হচ্ছে এপিকার্ডিয়াম, এটা এপিকার্ডিয়াম, এটা মায়োকার্ডিয়াম, এটা এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। আর একদম বাইরে একটা আবরণ আছে, আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এখন দেখো, পেরি আর এপি দুইটা কিন্তু সেম সেম, কি হচ্ছে আবরণ। পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের আবরণ, এটা কি আবরণ, এটা হচ্ছে আমাদের আবরণ। হার্টের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম, কিন্তু আর হার্টের যে আছে তোমার হচ্ছে যে হার্টের যেই তোমার বিভিন্ন স্তর আছে, এই স্তরগুলো কি, এই স্তরগুলো হচ্ছে 3টা নাম, নামগুলো পড়বো এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি সামনের দিকে যাই। এখান থেকে আমাদের এমসিকিউ আসে, এমসিকিউ আসে। এগুলো আমি যা বলতেছি সবগুলো কিন্তু এমসিকিউর জন্য দাগাই দিচ্ছি, জন্য সবগুলো এমসিকিউর জন্য দাগাচ্ছি। দেখো এখানে সিকিউ আসে না কেন। এপিকার্ডিয়ামে দেখো বিক্ষিপ্ত হবে, চর্বি লেগে থাকে, দাগাও এই লাইনটা। কোশ্চেন আসে বিক্ষিপ্ত হবে, চর্বি লেগে থাকে কোন স্তরে, বিক্ষিপ্ত হবে, চর্বি লেগে থাকে, এটা মায়োকার্ডিয়াম বলছিলাম। মায়োটা আসলে মাসেল থেকে আসে, মাসেল থেকে আসে, মানে মায়োকার্ডিয়ামের মধ্যে আসলে মাংস আছে। আসল হৃৎপেশিটা হচ্ছে এখানে, হৃৎপেশিটা হচ্ছে এখানে। দেখো হৃৎপেশি, দেখো হৃৎপেশিটা সব হৃৎপেশি, এই পেশি প্রকৃতিটা হৃৎপেশি প্রাচীরের মধ্যে মধ্যস্তরে আছে, এখানে কার্ডিয়াক পেশি আছে। দেখো কার্ডিয়াক পেশিটা দাগাও, শুধু কার্ডিয়াক পেশি, এটা দাগাও শুধু গোল করে রাখো, এটা কার্ডিয়াক পেশি আছে। তাহলে মায়োকার্ডিয়াম আসে মাসেল থেকে, মানে মায়োকার্ডিয়ামে মাসেল থাকে, কার্ডিয়াক পেশি থাকে। এখন দেখো
এই যে কার্ডিয়াক পেশি কথা বলছি, কার্ডিয়াক পেশি কথা বলছি, এখন দেখো এই কার্ডিয়াক পেশি কথা বলছে, কার্ডিয়াক পেশি কিন্তু আমাদের হার্টটাকে পাম্পিং পাম্পিং করে, হার্টটাকে পাম্পিং পাম্পিং করে, তাই না? তো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ শক্তির ভূমিকা পালন করে কে? মায়োকার্ডিয়াম। তার দুটো এমসিকিউ আসে এখানে, দুটো এমসিকিউ, একটা হচ্ছে এখানে তোমার হৃৎপেশি আছে এবং সংকোচন প্রসারণের কাজ করে, আর বিক্ষিপ্ত বা জমি লেগে থাকে হচ্ছে এপিকার্ডিয়ামের মধ্যে, এটা আমাদের 8টা এমসিকিউ। 3টা এমসিকিউ লাইন দাগাইলাম, দাগাই ফেলো। ওকে, বুঝতে পারছি? প্যানিক অ্যাটাক হওয়া তো খারাপই। আচ্ছা, এন্ডোকার্ডিয়াম ভিতরের স্তর, এখানে কি হয়, এই স্তর দিয়ে আমাদের কপাটিকা তৈরি হয়, এই স্তর দিয়ে কি হয়, আমাদের হৃদ কপাটিকা গুলো তৈরি হয়, কপাটিকা গুলো। তো আমরা মনে রাখবো এটা হচ্ছে হৃদ কপাটিকা তৈরি হয় হচ্ছে এন্ডোকার্ডিয়াম থেকে, এটা আমাদের 8টা এমসিকিউ। ওকে, গেল। কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক পেশি হচ্ছে আমরা দেখি। আচ্ছা, কার্ডিয়াক পেশি হচ্ছে আমরা একটু দেখি যে আমরা আগে থেকে পড়ছি আমাদের ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদ পেশি। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদ পেশির মধ্যে হৃদ পেশি যেটা, হৃদ পেশির ক্ষেত্রে যেটা হয় যে হৃদ পেশিটা দেখতে একরকম, কাজ করে অন্যরকম। যেমন কাজ করে অনৈচ্ছিকের মতো, দেখতে হচ্ছে ঐচ্ছিকের মতো। ঠিক আছে, হৃদ পেশি হচ্ছে কাজ করে অনৈচ্ছিকের মতো, দেখতে হচ্ছে ঐচ্ছিকের মতো। এইটাই, এই ওয়ার্ডটা মনে রাখো, তাহলেই হবে। কাজ করে অনৈচ্ছিক, দেখতে ঐচ্ছিক, প্লাস এক্সট্রা করে আছে কি, ইন্টারক্যারেটেড ডিস্ক। এটা এক্সট্রা আছে, ইন্টারক্যারেটেড ডিস্ক আছে। ঠিক আছে, ঠিক আছে, তোমার এটা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এমসিকিউর জন্য এই লাইনগুলো মনে রাখো একটু। ইন্টারক্যারেটেড ডিস্ক শুধুমাত্র আছে হচ্ছে আমাদের হার্টে, আর কোথাও নাই। হার্ট মাসেলে শুধু আছে, আর কিছু নাই। হ্যাঁ, ওকে। এখন দেখো, আজকে পড়া বলে বেশি, হাবিজাবি পড়তেছো তুমি, তেমন বেশি এমসিকিউ জিনিসপত্র, ঠিক আছে, এমসিকিউ জিনিসপত্র পড়তেছো, জাস্ট শুনো তুমি, তাহলেই তো হয়। এন্ডোকার্ডিয়ামে দাগাইছিলাম হচ্ছে তোমার কপাটিকা, কপাটিকা দাগাইছিলাম। দেখো, তাহলে হৃদপেশিগুলো তো আগের পড়া, এগুলো আগেই পড়া পারো তোমরা, ক্লাস 10 এগুলো পড়ে আসছো, ক্লাস 10 এর পড়া এগুলো সবকিছুই। আচ্ছা, অনৈচ্ছিক পেশির দরকার নেই এগুলা। এই যে এখানে দেখা যা যা বলছে, তুমি যে রিডিং পড়বা, এখান থেকে কোশ্চেন আসে না। লেস ইম্পর্টেন্ট, কারণ এখান এই তোমার চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট জায়গা অনেক সিকিউ করার জন্য, এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা তেমন ইম্পর্টেন্ট না। কারণ এটা আমরা পড়ি হচ্ছে চ্যাপ্টার 7-এ, তোমার মানুষের যে ইয়ে আছে, যে তোমার হাত পা হাড্ডি আছে না, হাড্ডির চ্যাপ্টারের মধ্যে এটা ভালো করে দেওয়া আছে, ভালো করে পড়ানো আছে। সো এই জন্য আমরা ওই চ্যাপ্টারটাকে পড়বো, এখান থেকে পড়বো না আমরা এটা। ঠিক আছে, এখান থেকে আমরা তেমন পড়বো না, আমরা পড়বো নেক্সট চ্যাপ্টার, ওই থেকে 7 নম্বর চ্যাপ্টার থেকে। তাহলে আমরা পড়বো হচ্ছে অধ্যায় 7 থেকে। ঠিক আছে, লিখে রাখো এটা, আমরা 7 নম্বর অধ্যায় থেকে পড়বো, কারণ এখানে আমরা যা পড়বো ওখানেও তেমন কিছু আছে, ওখান থেকে বেশি আসে কোশ্চেন, আমরা ওগুলোই পড়বো। ঠিক আছে, ওটাই পড়বো। হ্যাঁ, ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে ও ইন্টারক্যারেটেড ডিস্ক, ইন্টারক্যারেটেড ডিস্ক, ইন্টারক্যারেটেড ডিস্ক, ইন্টারক্যারেটেড ডিস্ক। ঠিক আছে, এটা হার্টের জন্য। দেখো, এই যে ইন্টারক্যারেটেড ডিস্ক, এটা যখন আমরা মাংসপেশি পড়বো ওখানে পড়বো, এগুলো এই চ্যাপ্টারের জন্য পড়া দরকার নেই, এত বেশি দরকার নেই, স্কিপ করে যাও, এটা স্কিপ করে যাও, এটা আমরা 7 নম্বর চ্যাপ্টারে ভালো করে পড়বো, ওখানেই ভালো করে আছে, ওখানে সব ঈদ পেশি আছে, অনিশ্চিত পেশি আছে, ওখানে সবগুলো বৈশিষ্ট্য একসাথে দেওয়া আছে, ওগুলো ভালো করে পড়লেই হবে, এটা লাগবে না। ঠিক আছে, এই হইলো মোটামুটি মেইন জিনিস। তো আমরা অনেকগুলো জিনিসই তো পড়ে ফেলছি, এখন দেখি এগুলো হচ্ছে যে কোনটা পারে কিনা। আরে, আরে দূর।
দাঁড়াও, আমার এখানে আরেকটা পার্ট ছিল তো। আচ্ছা, ওই প্রকোষ্ঠের পার্টটা নেক্সট দিন চলে গেছে না? ঠিক আছে, ওকে। ওই গেল। শরীরের ডান সাইড এবং উপর থেকে নাই, হ্যাঁ, এই জন্য এটা পা, এটা আনসার দিয়ে দেখাই ফেলছি অলরেডি, এই জন্য মুখে বলে দিলাম আনসারটা। হার্টের ডায়াগ্রাম তো ইম্পর্টেন্টের উপর ইম্পর্টেন্ট, এর চেয়ে ইম্পর্টেন্ট আর কিছু নাই এই চ্যাপ্টারের মধ্যে। হার্টের ডায়াগ্রাম আঁকতে হবেই হবে। হার্টের ডায়াগ্রাম লম্বচ্ছেদের, লম্বচ্ছেদ, লম্বচ্ছেদটা আঁকতে হবে। হার্টের লম্বচ্ছেদ নেক্সট দিন পড়াবো, এটা আমি একে দেখাবো না, সমস্যা নেই। হাড়ের লম্বচ্ছেদ পারতেই হবে। হার্টের লম্বচ্ছেদ পারতে হবে। ওকে, এটা আনসার হচ্ছে পা, হ্যাঁ, ওকে। এটা তোমার মনে হয় পারবা না, সিস্টার না কাইলি দিয়ে হয় এটা। এটা তোমাদের, এটা তোমাদের বইতে আমি পড়াইনি, এটা সিস্টার না কাইলি দিয়ে, এটা কঠিন আছে, এটা পারবা না, আমি জানি, এটা দরকার নেই তোমাদের, এটা এটা পারো। পড়া বেশি না কিন্তু, বেশিরভাগ কিন্তু এমসিকিউই। পড়া কিন্তু বেশি না, বেশিরভাগ জিনিস হচ্ছে এমসিকিউ। পড়া কিন্তু বেশি না। ঠিক আছে, বেশিরভাগ এমসিকিউ, সিকিউ পার্ট গুলো আমি তো বলেই দেই কি গুলো সিকিউর জন্য পড়বা। পড়া কিন্তু বেশি না, এমসিকিউ। পড়া কিন্তু বেশি না। নাবিলা আফরিন র্যাঙ্ক 2, আফিফা র্যাঙ্ক 3। ওকে, আনসার দিয়ে ফেলছে সবাই, গুড। এবার জীবদ্দশা হৃৎপিণ্ডের প্রতি ভেন্ট্রিকলে কত টন রক্ত বের করে দেয়? শেষ শেষ, আর একটা বল দিব, ছেড়ে দিব। ইজাবর দেয় নেই, ইজাবর দেয় নেই, ইজাবর দেওয়ার জন্য নেক্সট দিন দিব ইজাবর। এটা দেই নেই। সবাই অ্যান্সার করে ফেলো। কার্ডিয়াক বইয়ের সিকিউতে গ হিসাবে লেখা কেন?
কারণ এটা এই চ্যাপ্টারের জন্য না, এটা আমি বলে দিলাম তোমাকে 7 নাম্বার চ্যাপ্টার থেকে আসবে। যদি কোশ্চেন 7 নাম্বার চ্যাপ্টার থেকে আসে সেক্ষেত্রে সিকিউর করার জন্য ইম্পর্টেন্ট, কারণ ওখান থেকে কোশ্চেন গুলো মিক্স হয়ে থাকে। ওখানে কোশ্চেন গুলা প্যাটার্ন গুলা এমন হয় তোমার ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদ পেশি তিনটার মধ্যে মিলায় কোশ্চেন হয়। তখন গ এবং ঘ নাম্বারের মধ্যে হয় ঐচ্ছিক অনৈচ্ছিকের মধ্যে পার্থক্য লিখতে বলে, সাথে হচ্ছে হৃদ পেশির মধ্যে সাথে কোন জায়গায় প্রবলেমটা আছে, কোন জায়গায় চেঞ্জ আছে এটা জিজ্ঞেস করে তোমাকে। তো আমাদের 7 নাম্বার অধ্যায়ের মধ্যে এই জন্য আমি লিখে দিছি, এই জন্য আলাদা লিখেও দিছি তোমাদেরকে 7 নাম্বার অধ্যায় থেকে পড়বো আমরা। জিনিসটা ইম্পর্টেন্ট 7 নাম্বার অধ্যায় থেকে, আমাদের চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট না, ঠিক আছে? জাস্ট এজ এ হোল গ নাম্বারের জন্য সিকিউর জন্য লিখে রাখা হয়েছে জাস্ট এই জন্য যে টপিক তো ইম্পর্টেন্ট, কারণ 7 নাম্বার চ্যাপ্টার থেকে তো এই টপিকই আছে ওখানে। ওখানে আবার দেখা ওখানে গ সিকিউর গ ঘ এর জন্য লেখা আছে ইম্পর্টেন্ট, ওই জন্য ইম্পর্টেন্ট আর কি। বাট এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে হৃৎপিণ্ড ধরে, পেশি ধরবে না, তোমাকে পেশি দিয়ে কোশ্চেন আসবে না। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে কমন সিনারিও কি? কমন সিনারিও হচ্ছে তোমাকে একটা হার্টের লম্বচ্ছেদের ছবি আঁকতে বলবে, আর পরেরটা দিবে হয়তো কপাটিকা নিয়ে কোশ্চেন করবে, অথবা সংবহন নিয়ে কোশ্চেন করবে, নাহলে মায়োসিনিক নিউট্রন থেকে কোশ্চেন করবে, নাহলে বায়োরিসেপ্টর থেকে কোশ্চেন করবে, অথবা তোমার স্টেইনিং থেকে কোশ্চেন করবে, এগুলা থেকে, ঠিক আছে? আচ্ছা, পরের দিন হার্ট এঁকে দেখাবো না, সমস্যা নেই, প্যারা খাও না। আচ্ছা, হার্টের আবার আকৃতি, এটা আবার কোশ্চেন হইলো। লাস্ট পোল দিয়ে যাও গা, লাস্ট একটা পোল। আমিন আলদিন, তুমি চিত্র আর্টিস্ট হইতে তো বলিনি তোমাকে, জাস্ট হচ্ছে যে মোটামুটি বুঝাতে পারলে হলো ঘটনাটাকে। মেঘলা, তুমি আমার এতদিন ধরে ক্লাস করে থাকো, তারপর জানো তো আমি তো ক্লাসে পরে বলে দিই, ক্লাসের মধ্যে বলে দিই কোনটা ইম্পর্টেন্ট, ক্লাসের লাস্টে বলে কোনটা ইম্পর্টেন্ট, তারপরেও কেন সেম কোশ্চেন বারবার বারবার করতে থাকো আমি রিজন জানি না কি জন্য তোমরা কোশ্চেনটা করো। এই যে কয়েকটা কোশ্চেন তোমাদের আমি কোনো রিজন পাই না। ক্লাসের মাঝখানে ছুটি দেন, কেন ছুটি জানি না, এমনি মন চাইছে দেন, ঠিক আছে? 30 থেকে শুরু হয় তোমাদের কাজকর্ম এটা, আর তোমার আড়াইটা যখন বাজে তখনই শুরু হয় ছুটি দেন ছুটি দেন ছুটি দেন ছুটি দেন। কেন ভাই আড়াইটা বাজে আমি তোমার ছুটি কেন দিব? 40 টাকা ছুটি কেন দিব? কোন রিজন নাই। তারপরেও সে হচ্ছে যে তারা বলে। এরপরে কি ইম্পর্টেন্ট কি বলে দিবেন? আরে ভাই আমি ক্লাসের মধ্যে টপিকের মধ্যে বলতেছি যে এটা এখানে এমসিকিউ লাগবে, এটা সিকিউ লাগবে, এমসিকিউ লাগবে, সিকিউ লাগবে, তারপরেও না 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 আমাকে আবার বলে দিতে হবে, ওনাকে আলাদা করে নিতে পাঠাবো আমি আলাদা করে। আওয়াজ করে কি কারেন্ট লাইন বাস্ট করছে মনে ট্রান্সফরমার। আচ্ছা, অন্তর ব্যানার্জি থাক, না জানলেই ভালো। তুমি এতদিন পরে ক্লাসের পরে যদি বলো যে আপনার নাম কি, আমার আর কিছু বলার নাই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, 1 মিনিট আগে ছেড়ে দিচ্ছি, 1 মিনিট আগে, ঠিক আছে? 1 মিনিট আগে। আচ্ছা, মাহমুদ হাসান র্যাঙ্কে ফার্স্ট হয়েছে জীবনের প্রথম, গুড, ঠিক আছে, সেরা সেরা। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমার সাথে নেক্সট দিন। আমি নেক্সট দিন তোমাদের হার্টের ছবি টবি লাগবে, ওটা আমরা আগে দেখাবো কেমনি হয় না হয়। আর আমি চেষ্টা করব একটা ছবি দিয়েই মোটামুটি সবগুলো পড়ায় দেওয়া, ঠিক আছে? তো হচ্ছে যে তোমরা হচ্ছে যে নেক্সট দিন পড়ো ভালো করে, না নেক্সট দিন তোমরা হচ্ছে খাতা কলম নিয়ে বসবে, একেবারে পেন্সিল টেন্সিল নিয়ে বসবা, নেক্সট দিন আমাদের অনেক মজা হবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট দিন। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, টাটা, বাই বাই।